কৃষ্ণ ভাই আপনি অফ টাইমে আমাকে দেখাইয়েন বা অন্য কাউকে দেখাইয়েন, ঠিক করে দিব। আচ্ছা, গত ক্লাসে আমরা কোন পর্যন্ত ছিলাম কারো কি মনে আছে? গত ক্লাসে শুধুমাত্র মনে হয় মেনু বারটা দেখেছি, তাই না? স্যার মেনু বারটা হয়েছে। যাক, আমাদের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের মধ্যে যে 5টা ধাপের মধ্যে দুটা মোটামুটি কমপ্লিট। একটা হচ্ছে স্লাইডার, একটা হচ্ছে মেনু বার। আজকে আরেকটা জিনিস শিখবো। আপনাদের কি কলাম করা শিখিয়েছি? দেখিয়েছি কলাম কিভাবে কলাম করা শিখিয়েছি কখন? জি স্যার শিখাচ্ছেন তো। ওইটা টেবিল শিখাইছিল ম্যাডাম, ওইটা আলাদা টেবিল না কলাম শিখাইনি স্যার। ও আচ্ছা, টেবিল শিখাইছে। আচ্ছা কলাম করে দেখাইলো না, তিনটা ছবি অ্যাড করে। আচ্ছা, মেনু বারটা হয়েছে। আজকে যেটা করবো সেটা হচ্ছে কলাম করা শিখবো। কিভাবে আমরা কলাম করতে পারি এই ব্যাপারে আমরা আজকে পরিপূর্ণ ধারণা নেব ইনশাল্লাহ। আমার কথা যদি একটু সুন্দর মতো যদি শুনেন, আশা করি যে কোনো প্রবলেম থাকবে না। কেমন আশা করছি আর কি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনারা মিউট হয়ে নেন ভাই। আচ্ছা, তো মূলত আমাদের সিএসএস এর মধ্যে আমরা যখন কোনো কিছু আমরা একটা ওয়েবসাইটে যাই, যেমন ধরেন একটা ওয়েবসাইটে যাচ্ছি, এখানে যদি যাই, এখানে ধরেন যে, আচ্ছা যেহেতু আমি কলম কলম বানানোর দেখবো, যদি প্রথম আলোতে যদি যাই, আমার কথা দিয়ে ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি? জি স্যার, জি স্যার, কথা একদম ক্লিয়ার। জি স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। বুঝতে তো কোনো কষ্ট হয় না? না স্যার। আচ্ছা, ওকে ফাইন। তো শুরু করি যে দৈনিক শিক্ষা জানলি স্যার। দৈনিক শিক্ষা বুঝি নাই, কথাটা শুনি নাই। দৈনিক শিক্ষা পত্রিকা। ও দৈনিক শিক্ষা পত্রিকা, আচ্ছা আচ্ছা। তো এখানে দেখি এটা মনে করেন যে এটা তো একটা আপনার ওয়েবসাইটের মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখেন। এখানে যে দেখেন, এখানে কিছু লেখা আছে, এখানে একটা ছবি আছে, আবার এখানেও একটা আপনার এখানে আরেকটা কিছু লেখা আছে। তো দেখলেই বুঝতে পারেন যে ভাগে ভাগে করে কি সুন্দর করে থরে থরে সাজানো আছে এই আপনার কলামগুলো। এখন এই কলামগুলো কিন্তু আমাদের অনেক অনেক ইউজ হয় এবং অনেক কাজও কিন্তু হয়। এই কলামের ব্যবহারটাও কিন্তু বেশি। কারণ হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে কলামের ব্যবহার সবচাইতে ক্রিটিক্যাল হলো কলাম। তার কারণ হলো একটা ওয়েবসাইটের যে পেজ বানাবো আমরা, টোটাল 5টা জিনিস থাকে, সবাই মনে জানেন। আচ্ছা, আমি প্রথম থেকে একটু বুঝাই বলি। এই যে পুরো যে একটা কম্পিউটার দেখতে পাচ্ছেন, কম্পিউটারের মধ্যে এখানে প্রথম যে বারটা দেখতে পাচ্ছেন, যে পিএনজি অ্যাটেন্ডেন্স শিট, তারপর লেটেস্ট অনলাইন বাংলা নিউজ বিডি, হ্যাঁ, এই যে লেখাগুলো, এই বারটাকে বলা হয় টাইটেল বার। কি বলা হয়? টাইটেল বার বলা হয়। তারপরের যে বারটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় অ্যাড্রেস বার। অ্যাড্রেস বারে কি থাকে? অ্যাড্রেস বারে অ্যাড্রেস থাকে। কিসের অ্যাড্রেস থাকে? ওয়েব পেজের অ্যাড্রেস থাকে। তো মূলত আসলে আমরা এভাবে বলি না, যে এখানে বলে যে এখানে পাথ থাকে, PATH, পাথ। অ্যাড্রেস তো ঘরবাড়ির অ্যাড্রেস হয়, কিন্তু ওয়েবসাইটের আবার অ্যাড্রেস বলতে এখানে আমরা বলতে পাথ বলি বা ইউআরএল বলি। ইউআরএল বলি। ইউআরএল এর ফুল মিনিং কি? ইউআরএল মিনিং MEANING, ফুল মিনিং যদি ইউআরএল এ বের করতে চান, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। হ্যাঁ, এটা হচ্ছে যে ফুল মিনিং। এখানে ইউনিফর্ম রিসোর্স লোকেটর উইথ hypertext and HTTP URL is one of the key concept of the web। এটা হচ্ছে ওয়েবের একটা ফুল কনসেপ্ট পাওয়া যায়। তো যাই হোক, এটা হচ্ছে এখানে অ্যাড্রেস। এখানে অ্যাড্রেস আপনি ইউআরএল বলা হয় বা অথবা পাথ বলা হয়। পরের যে বারটা দেখছেন এখানে, এটা মূলত আপনি যে সমস্ত এটা মেনু, এটা আপনার যেগুলো আপনার বুক মার্ক করে রাখছেন, এগুলো মূলত এখানে লিস্ট অনুযায়ী থাকে। এটা আসলে এটা সেটিংস থেকে এখানে অ্যাড করা হয়েছে। তো দেখেন, এই 3টা লাইন তো আমাদের আমাদের সাথে থাকবে, কিন্তু কথা হলে পরের যেই পার্টটা, যে পেজটা, এটা হচ্ছে একটা ওয়েবসাইট মূলত টোটাল 5টা জিনিস নিয়েই, মূলত 5টা ডিভিশন নিয়ে মূলত তৈরি হয়। আমরা সবাই কম বেশি জানি তা।
5টার মধ্যে 1 নাম্বার হচ্ছে কি আপনার হেডার থাকবে। এখানে হেডিং হচ্ছে আপনার প্রথম আলো, লগ ইন, বাংলা সংস্করণ, সার্চ বার, এখানে হচ্ছে মেনু, ক্লিক করলে মেনু চলে আসতেছে, এখানে এক ধরনের মেনু আছে নর্মাল। তারপরে হচ্ছে রোববার 7 তারিখ, এই যে এগুলো তো আপনার হচ্ছে হেডার। তার নিচে এই তার পরপরই চলে আসবে মেনু বার। মেনু বারে কী কী থাকে, সমস্ত মেনিউ থাকে। আপনি কোন পেজে যেতে পারেন, প্রত্যেকটা পেজেরই আপনার এখানে লিঙ্ক করা থাকে, আপনি ক্লিক করার সাথে সাথে ওই পেজে চলে যেতে পারবেন। এটা হচ্ছে মেনু বার। এরপরেই থাকে 3 নম্বরে থাকে আপনার স্লাইডার বা কোনো পিকচার। যেমন প্রথম আলো এখানে ওরা শুধুমাত্র একটা পিকচারই দিয়ে রাখছে, ওটার অ্যাড দেওয়ার জন্য ওরা অ্যাড দিয়ে রাখছে, বিভিন্ন অ্যাড। আপনি যদি কিছুক্ষণ পর আবার আসেন দেখবেন যে আবার আরেক ধরনের অ্যাড, বা একটা অ্যাড থাকলে একটা অ্যাডই আসবে, দুটো অ্যাড থাকলে আরেকটা পরের অ্যাড আপনি দেখতে পাবেন। আর আপনি যদি চান যে না আমি একটু স্লাইডারটাও দেখতে চাই, স্লাইডার দেখার জন্য তো আমরা তো সেটা করেছি। বসুন্ধরা যে আমাদের গ্রুপ, যেটা বসুন্ধরা গ্রুপে যদি যাই, এই গ্রুপের এই সাইটে গেলেও আপনি দেখবেন যে ওদের এখানে স্লাইডার আছে। তো ওদের মধ্যে দেখেন এই 3টা জিনিসের মধ্যে ওদের কিন্তু এই যে হেডার এবং মেনু বার দুটাকে ওরা একসাথে করে ফেলছে। এটা এক এক ধরনের স্টাইল, আপনি চাইলে এটাও করতে পারেন, আপনি চাইলে আবার দুটাকে আলাদা আলাদাও রাখতে পারেন, অ্যাজ ইউর উইশ, আপনার ইচ্ছা মতো। তো দেখেন একটা জিনিস, এই কথাগুলো কেন বলছি সেটা হচ্ছে এই 4টা পার্টের মধ্যে তো আমি আপনাকে তো 3টা পার্ট বলেই দিলাম, একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে মেনু বার, একটা হচ্ছে স্লাইডার। 3টা গেলো। 4 নাম্বার হলো যে আপনার এখানে কি থাকবে, আপনার এখানে সেকশন থাকবে, আর্টিকেল থাকবে, লেখালেখি থাকবে। ঠিক আছে, লেখালেখি হচ্ছে আপনি প্রচুর লিখবেন, লেখালেখি পরে একদম সবার শেষে যাবে আপনার কি ফুটার অংশ। 5 নাম্বার হচ্ছে ফুটার। তো ফুটার অংশ দেখেন, এখানে ফুটার অংশ কিন্তু মোটামুটি এই যে নিচের এই অংশটুকু, যে প্রথম আলোর যে এই দাগ থেকে নিয়ে শুরু করে একদম শেষ পর্যন্ত। ফুটার এখানে অনেক বড় হইতে পারে, ছোট হইতে পারে, যাই হোক হোয়াট এভার থিংস দ্যাট, আপনি আপনার মতো করে ফুটারটা দিবেন। এখন আমি যে 5টার কথা বললাম, এই 5টার মধ্যে, হ্যাঁ 5টার মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখছেন, 5টার মধ্যে যে 4টা শুধু বডি পার্ট বাদে বাকি 4টা কিন্তু বলতে গেলে এক ধরনের কোনো কাজ নেই, মানে জাস্ট মানে খুব একটা চেঞ্জ করতে হয় না। এই যে ফুটার, আপনি যদি 2 দিন পরেও দেখেন এরকম ফুটারই পাবেন, 2 মাস পরেও দেখেন আপনি কিন্তু এরকম ফুটারই পাবেন, ফুটার চেঞ্জ করা হয় না। আবার আপনি যদি 3 বছর পরেও যদি আসেন দেখবেন যে, বা 2 বছর পরে যদি দেখবেন যে এরকম একটা হেডিং কিন্তু থাকে, শুধু তারিখটা শুধু চেঞ্জ হয়, শুধু এইটুকু চেঞ্জ হয়, বাদ বাকি দেখবেন যেগুলো মোটামুটি সবই সেম থাকে। এই যে মেনু বার, এই মেনু বার দেখবেন যে 6 মাস আগেও এরকম ছিল, এখনও আছে। আবার স্লাইডার যদি থাকে, স্লাইডার বলেন, পিকচার বলেন, এগুলো ঠিক থাকে। তার মানে আপনার কাজ কিন্তু 5টা পার্টের মধ্যে, এই 4টা পার্টের মধ্যে তেমন কোনো কাজই নেই, উল্লেখযোগ্য কোনো কাজ নেই, সেটা বোঝাতে চাচ্ছি। একেবারে যে কাজ নেই তা কিন্তু না, কাজ তো থাকেই, কিন্তু কথা হলো যে উল্লেখযোগ্য করার মতো, কষ্ট করার মতো তেমন কোনো কাজ নেই। কেউ যদি একবার করে দেয়, সে শুধু প্রতিদিন এসে 7-এর জায়গায় 8 লিখবে, পরের দিন 8-এর জায়গায় 9 লিখবে, পরে 9-এর জায়গায় পরে 10 লিখবে, সে এই বারগুলো সে চেঞ্জ করে দেবে, এই হলো তার কাজ। কিন্তু চেঞ্জ করতে হয় কোনটা জানেন, আপনি কলামগুলো চেঞ্জ করতে হয়, এবং এটা সেটা প্রতিদিন করতে হয়। দেখেন এই প্রায় মানে মাসে বহুতবার করতে হয়। যেমন পত্রিকা কোম্পানির, ওদের যদি ওয়েবসাইটের দিকে তাকান, আপনি যদি রাত 12টার পরে যদি এসে দেখবেন কি ওদের এই ইয়াটা নেই, এই নিউজগুলো আপনি আর ওই দিন আর দেখতে পাবেন না, ওই দিন আর আপনি ওই পেজটাই দেখতে পাবেন, মানে আপনি আপনার এই পরের ইয়াটা দেখতে পাবেন না। নতুন অ্যাড হয়েছেন কেউ? জি স্যার। জি, মিলন পারভেজ ভাই চলে আসছেন। মিলন পারভেজ ভাই ইজ কাম ব্যাক। যে আমি আপনাকে প্রেজেন্ট দিয়ে প্রেজেন্টটা সবার শেষে নিলে ভালো হয় স্যার। ও আচ্ছা, আমার তো মনে থাকে না। স্যার আমি তো তখন থেকেই প্রেসিডেন্ট ছিলাম। কার নাম? রাব্বি হাসান বলতেছি। রাব্বি হাসান ভাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, রাব্বি হাসান ভাই প্রেজেন্ট না, ঠিক আছে, ওই আমার একদমই খেয়াল থাকতো না, আপনারা প্রথম দিয়ে দিলে আমার হয়তো বারবার ওটা ওপেন করা লাগে না। আচ্ছা যাই হোক, একবার শেষে নাহলে আমরা একবারে দিয়ে দেবো। সকালে আবার সবাই দিয়ে দেয় তো ওইটা, এই জন্য একরকম অভ্যাস হয়ে গেছে। আচ্ছা যাই হোক, যেটা করতেছি যেমন মনে করে দিয়েন ভাই। তো এখানে যেটা বলতেছিলাম যে এই যে, তো এখানে তাহলে কি কি জিনিস চেঞ্জ হচ্ছে আপনার, কিন্তু এই সমস্ত দ্বীপগুলো কিন্তু চেঞ্জ হয়, দ্বীপের মধ্যে আপনার
একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে যে কলামগুলো দেখতে পাই এগুলোকে কলাম বলা হয়। তো কলাম দেখেন এখানে 3টা কলাম আছে, এগুলো সাইড সাইড বার বলা হয়। সাইডে থাকে কিনা এই জন্য সাইড সাইড বার বলা হয়। তো কখন আপনি এক কলাম বিশিষ্ট আপনি ওয়েব পেজ হয়তো খুব কম পাবেন। হুম আপনি সবাই মানে এখান থেকে আপনি কি পাবেন, আপনি হয়তো এক কলাম হয়তো খুব কম পাবেন, আপনি মূলত পাবেন মূলত 3 কলামটা বেশি পাবেন। যেমন একটু আগে দেখেন এটাও কিন্তু 3 কলাম, এই যে 1 2 3, তারপর যদি আরেকটু নিচে যান 3টা একটু বেশি মূলত আপনার। এখানে আপনি যদি একটু দেখেন তাহলে দেখবেন যে আপনি এখানে 4 কলাম খুবই কম। আসসালামু আলাইকুম। এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো। জি জি, তো দেখতে পাচ্ছি যে এখানে দেখেন এখানে কিন্তু মোটামুটি আহ, এখানে 3 কলাম 4 কলাম, তো এরকম কিন্তু কলাম কিন্তু মোটামুটি থাকে। তো এই যে কলামগুলো আপনাকে করতে গেলে আপনার কিন্তু মনে হয় যে খুব বেশি সহজ। আপনার এখানে কিন্তু ক্যালকুলেশন আছে। যেমন দেখেন এটা 4 কলাম, এটা কিন্তু 4 কলামের। তো 4 কলাম কিভাবে করব, এই যে দেখেন এটাও 4 কলাম, আপনাকে কিন্তু কলাম করতে পারতে হবে। এটাও দেখেন 4 কলাম, হ্যাঁ এই যে কলাম 4টা করে দেখতে পাচ্ছি। তো এই যে আমরা 4 কলাম দেখতে পাচ্ছি, আবার কোনো কোনো সময় 3 কলাম দেখতে পাবো। তো এই কলামগুলো কিভাবে করবো। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, কলামগুলো যে তারা যে দিছে তাই কিন্তু না, কলামের মধ্যে কিন্তু আবার গ্যাপও আছে। খেয়াল করে দেখছেন আমরা? আপনি যদি একটু এই যে যেমন দেখেন এখানে যে এই ছবিটা আর এই ছবিটার সাথে মাঝখানে একটা কি আছে, একটা চিপা গলি আছে, এই গলিটা কিন্তু আছে। খেয়াল করে দেখছেন? জি স্যার। তো এইটাও কিন্তু আপনাকে হিসাবে আনতে হবে যে এখানে আমি কতটুকু রাখবো। দেখেন এইটার সাথে এইটার কিন্তু আপনার এই মানে আপনার যে গ্যাপটা কিন্তু প্রায় সেম। তো আমাকে এটাও খেয়াল রাখতে হবে যে আমাদের কারোর সাথে যেন কারোর জন্য গুতাগুতি না লাগে, একদম যেন সবাই যেন ডিস্টেন্স যেন মনে রাখেন, ডিস্টেন্স যেন সেম যেন থাকে প্রত্যেকটা। দেখেন এখানে সাথে এটা ডিস্টেন্সটা কিন্তু আছে। তো এরকম আমাকে ডিস্টেন্সও মেনটেন করতে হবে, আবার চারটার সাইজগুলো সব সেম রাখা লাগবে। ব্যাপারটা কিন্তু খুবই সেন্সিটিভ। যদি আপনারা কারো যদি পারেন তো তার জন্য তো অনেক সহজ, আর যিনি পারেন না আশা করি আমি আমার এই ক্লাসে পরে আপনাদের সেই না পারা মানুষগুলো, না বোঝা মানুষগুলো ইনশাল্লাহ হয়তো বুঝে যাবেন ইনশাল্লাহ। তো আসেন তাহলে শুরু করে দিচ্ছি। তো যেহেতু আমরা কলাম বানানো শিখবো, আমরা একটা কাজ করতে পারি, তা হচ্ছে আমরা এখানে আমরা একটা নতুন করে একটা একটা কি নিব, একটা ফোল্ডারে নিয়ে ফেলে বরঞ্চ নিয়তে যে ফোল্ডারে লিখলাম মনে করেন কলাম COLUMN কলাম নুন দিয়ে দিই, NOON নুন। তো আমি কলাম নুন নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। আমি যদি তাকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ সাবলাইম টেক্সট 3 দিই, সে এটাকে ওপেন করে ফেলবে, আর আগেরটা আমি ডিলিট করে ফেলি। তো এটা হচ্ছে আমার কলাম নুন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। এখানে আমি কি করব, এখানে আমি কলামগুলো তৈরি করে একটা দেখাবো। তো এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে নিউ ফাইল নিতে হবে। ফাইলের নাম দিব index.html। ইন্টার দিয়ে দিলে সাথে সাথে কিন্তু রেডি হয়ে গেল। আর একটাও তো লাগবে তাই না? রাইট বাটন ক্লিক করে এখানে নিউ ফাইলে যাব। নিউ ফাইলে যে এখানে ক্লিক করার পর আপনি এখানে লিখবেন style.css, ইন্টার দিব, ব্যাস হয়ে গেল। এখন কথা দুইটা তো পাশাপাশি হয়ে গেছে, যেটাকে আমি একটু এই সাইডেও দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ভিউতে যাব, লেআউটে যে কলাম 2 করে দেব, তাহলে আরেকটা স্লাইডার মতো তৈরি হয়ে গেল। এটাকে কি করব, কান ধরে টেনে এনে এখানে ছেড়ে দেব, ব্যাস দুই দিকে হয়ে গেল, সমস্যা আর থাকলো না। এখন তাহলে কোডিং করা শুরু করব আমরা। index.html এ যখন আমরা করব, আমাদের প্রথমে কি লিখি, HTML:5 ট্যাব দেওয়ার সাথে সাথে ব্যাপারটা চলে আসলো। একটু বড় করি, মনে অনেক ছোট হয়ে গেছে। তো এটা যে করলাম, এটার মধ্যে আমাদের একটু সাজাইতে হবে। সাজানোর মধ্যে হচ্ছে এখানে হেড ট্যাগটা কি করতে হবে, একটু এক ধাপ ট্যাব দিয়ে দিতে হবে। আর বডি ট্যাগটাও এটা কি ট্যাগ দিতে হবে, বিকজ অফ এই 1 নাম্বারটা হচ্ছে আপনার HTML5 এর একটা চিহ্ন। ভালো কথা, আপনি চিহ্ন বসালেন, ওদের কোড হলো এটা। 2 নম্বরে কি হলো, 2 নম্বর আপনি HTML কোড লেখা শুরু করতেছেন, 2 নম্বর এখানে।
তার আন্ডারে হচ্ছে আপনার হেড আর বডি, ঠিক আছে। তো দুইটাকে তো আবার একটা ট্যাব দিয়ে মূলত পাশে রাখতে হবে, তাহলে জিনিসটা সুন্দর হইলো। আর মেটা ট্যাগ নামে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এটা আমাদের দরকার নেই, মানে যেটা এখন এটা আপাতত আমার দরকার নেই, এটা ডিলিট করে দিতে পারি, জায়গা কমে গেল। আচ্ছা, স্যার এটা আমাদের দরকার নাই কেন স্যার? কি দিই নাই কেন বুঝিনি? স্যার বলতেছি এটা ডিলিট করবো কেন বা অথবা দরকার নাই কেন স্যার? কাজে আসে না কেন? ও আচ্ছা আচ্ছা, কেন আমি ডিলিট করবো আর কেন কাজে আসে না? আচ্ছা, যেটা আমি ডিলিট করেছি মেটা ট্যাগ, ওইটা আপাতত আমার কোনো কাজে আসবে না, এই কারণে ওইটা ইউজ করা হয় শুধুমাত্র যখন আপনি রেসপন্সিভ করবেন আপনি মোবাইল ইউজারদের জন্য, তখন মূলত এই কোডটা আপনার হেল্প করবে, বুঝতে পেরেছেন? এখন আপাতত আমাদের মোবাইল ভার্সনের সাথে কোনো রেসপন্সিভ করছি না, সো আমাদের ওই কোডটা আমাদের দরকার নেই। যখন করবো তখন আমাদের মূলত তখন এর আগে করে নিলেই হবে বা বুঝে নিলে হবে, কোনো সমস্যা নেই, আপাতত আমাদের রিলেটেড না আর কি। হ্যাঁ, তো এই জন্য আমি এটা করলাম। তো হেডকেও সরালাম, বডিকেও সরালাম এবং এটাকে কলামে মেকিংয়ে কলাম আমি দিলাম। এখন আপনি কলাম বানাতে চাচ্ছেন, তো কলাম বানাতে গেলে আপনাকে কী করতে হবে, আপনি আগে একটা মার্কআপ করে নেবেন, তারপর সেই 2 নম্বর হচ্ছে সেই মার্কআপের উপর আপনি ডিজাইন করবেন। ডিজাইনটা আপনি আপনার মনের মতো করতে পারবেন, এখানে কারো কোনো বাধা ধরা নাই। যেহেতু আমরা এখন HTML করতে যাচ্ছি, কিসের মাধ্যমে করব, আমরা মূলত এই এখানে যে আমরা যে করবো, আমরা মূলত এখানে ডিবের মাধ্যমে জিনিসটা কলামগুলোকে কাউন্ট করব ডিবের মাধ্যমে। তো আসেন তাহলে আমরা প্রথমে ডিপ নিয়ে নিই। তো ডিপ লেখার জন্য DIV ডিপ। তো ডিপ নিলে প্রথমে কি করতে হয়, ডিপের মধ্যে একটা নাম দিতে হয়। ধরুন আমি নাম দিলাম যে CLASS ক্লাস ইকুয়াল ডবল কোটেশন, আপনি দিলেন WRAPPER র্যাপার। আমি একটা ডিপ নিলাম, ডিপের মধ্যে কি থাকবে, ডিপের মধ্যে মূলত 3টা কলামের লেখাগুলো থাকবে। এই হচ্ছে আপনার এই ব্যাপার। এখন এই যে জিনিসটা আমি যে করলাম, এটা চাইলে কিন্তু আপনি একটা শর্টকাটেও করতে পারেন, যেটা আপনাদেরকে মনে আগে শিখেছি কিভাবে কি করতে হয়। আপনি কলাম ক্লাস র্যাপারের জন্য শুধু আপনি যদি ডট ক্লাস লেখেন, সরি ডট ক্লাস না, ডট র্যাপার WRAPPER র্যাপার লিখে যদি আপনি ট্যাব দেন, তখন সে কিন্তু একটা ট্যাব নিয়ে লেখালেখি করার জন্য সে একদম রেডি। তো এটাকে আমি ইন্টার দিব, দেখেন এটার সাথে উপরে কোনো পার্থক্য নেই। এটাকে আপনি কি করতে পারেন, ডিলিট করে দিতে পারেন। আচ্ছা 2 মিনিট, হ্যাঁ 2 মিনিট। আচ্ছা ঠিক আছে স্যার একটা কথা ছিল। জি বলেন। স্যার আপনি যেটা করতেছেন এটা কি স্যার কলমটা হচ্ছে আপনি মানে কি নিয়ে করবেন স্যার? আর আমাদের কিন্তু এটা করানো হয়েছিল স্যার, এই যে আমরা 3টা ফুল নিতাম, 3টা আলাদা আলাদা ভাবে ডিজাইন করছিলাম আচ্ছা কলাম করে। আপনাদেরকে আমি কলাম দেখাইছিলাম, মানে আপনি যে এটা করতেছেন স্যার, 3টা ফুল নিয়ে 3টা আলাদা আলাদা ভাবে লেফট রাইট করে সাজাবেন। হ্যাঁ আমি মনে হয় আমি করেছি কিনা দেখেন তো এটা কিনা এরকম। জি ম্যাডাম, এটা জি স্যার, এটা হয়ে গেছে। এটা করা হয়েছে, এটা জি স্যার, এটা তো হয়ে গেছে আমাদের। ও তাহলে তো আমি তো ভাবছি আপনাদের হয় নাই। স্যার ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ স্যার, ম্যাডাম ধরা দিতে আর নিজে অনুসার দেয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো হয়ে গেল আপনাদের। আমাদের একটা দিন বেঁচে গেল। আমি ম্যাডাম আর নিজে ধন্যবাদ। চাপা দিন আমাদের ভাই। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি এটা হয়ে যায় তাহলে তো ওকে ফাইন। আর আপনাদের স্লাইডারটা হয়ে গেছে, মেনু বারও হয়ে গেছে। আচ্ছা হেডার ফুটারের কাজটা খুবই সহজ, যখন আমরা ওয়েবসাইট একদম করতে যাব হেডার ফুটার কাজটা একদমই সহজ। আপনি একদম মনে করেন যে হেডার ফুটারের মধ্যে নাম দিবেন, লগো দিবেন, যখন আমরা ধরবো তখন ওইটাতে। আপনি যে আমরা ইয়েতে করলাম স্যার, ওইটা একটু বুঝিয়ে দিলে ভালো হয় স্যার। কোনটা কালকে মেনু বারটা স্যার। এই একটু কথা বলি স্যার, বুঝতে নাই কিন্তু মনে করেন না যে স্যার কালকে ভিডিওটা দিয়ে দিচ্ছে, আপনি ভিডিও দিলে ইজিলি পাওয়া যাবে, ওটা কিছু না ভাই স্যার। না ওইটা তো এক্সপ্লেইন করেনি ভাই, ওটা জাস্ট স্যার করলো কোনটার সঙ্গে বুঝা নাই ভাই, খালি শুধু স্যার লিখছিল। আচ্ছা স্যার বুঝিয়ে দিবে। আচ্ছা এটা বলতে আছেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আতিক ভাই, মুস্তাকিন, ফুয়াদ ভাই, যেটা আমারও
আচ্ছা আচ্ছা, একদিন একদিন ওই আপনার মেনু বারের জন্য আমি একটা ছোট করে একটা ক্লাস নেব, একদম লাইন টু লাইন আমি আবার করে দেখাবো। ওইটা ভিডিও হয়ে যাবে, ওইটা আপনাকে আবার জিনিসটা দেখাবো। তার আজকে নতুন টপিক্সে চলে যাই, শেষ করি একটা। এনার্জি কম থাকে যেহেতু, আমি একটা নতুন টপিক শেষ করি। শেষ করার পর ওই মেনু বার যেটা, সেটা আমি অন্য একদিন আমি এটা এক্সপ্লেন করে দেখাই দেবো, বুঝতে পেরেছেন? সেটা হয়তো কালকে বা পরশু কোনো একটা ক্লাসে আমি সেটা, আপনি একটু মনে রাখেন যে মেনু বারটা বাকি আছে, আমারও মনে আছে। আমি এটা আপনার কালকে বা পরশু বা যে কোনো বা 3 নাম্বার ক্লাসে বা 2-3 দিন পরে আমি সেটা আমি এক্সপ্লেন করে দেখা দেবো। তাহলে আমি নতুন একটা টপিক্সে চলে যাই। আমি প্রথমে সকালে নিই, তো আবার দুপুরে নিই, বিকালে নিই, রাতে নিই, কাকে কোনটা পড়াইছি দেখা গেলো যে একটু কনফিউশন হয়ে গেছে। তো এই জন্য জিজ্ঞাসা করছিলাম যে মেনু বার কি পড়াইছিলাম, সরি আপনার কলামটা করাইছিলাম কিনা। যখন বললেন কলামটা করাইছি তাহলে তো হয়ে গেল। তো এটা আপনাদের আর লাগতেছে না। তারা নতুন টপিক্সে চলে যায়। নতুন টপিক্স হচ্ছে আমাদের আজকে আমরা জাভা স্ক্রিপ্ট শুরু করব। জাভা স্ক্রিপ্ট, আলহামদুলিল্লাহ। জি, জাভা স্ক্রিপ্ট শুরু করে দেব। জাভা স্ক্রিপ্ট এবং jQuery। তো জাভা স্ক্রিপ্টটাই আমরা শুরু করতে যাচ্ছি এখন ইনশাল্লাহ। তো জাভা স্ক্রিপ্টটা কি আসলে, তো মন দিয়ে সবাই শুনলে হয়তো বুঝতে পারবেন। এখন আমরা বলতে পারি যে হোয়াট ইজ জাভা স্ক্রিপ্ট। আসলে ব্যাপারটা হলো যে জাভা স্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং করে লিখতে হয়। সবাই আমার কথাগুলো একটু চোখ বন্ধ করে যদি শুনেন তাহলে মনে হয় মুখস্থ হয়ে যাবে। জাভা স্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ HTML। এটা হচ্ছে আপনার HTML একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা হচ্ছে দ্য ওয়েব জাভাস্ক্রিপ্ট ইজ এ ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা একটা ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটা ক্লায়েন্টের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট একদিকে যেরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আবার সেটা আবার ক্লায়েন্টের সাথেও সম্পৃক্ত, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে বুঝতে পারলাম, সেটা হচ্ছে কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং MING, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ LANG প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনাদের মধ্যে অনেকেরই জাভাস্ক্রিপ্ট এবং jQuery নিয়ে অনেক সন্দিহান এবং অনেক ভয় ভীতি আছে যে এই জিনিসটা অনেক কঠিন। এটা অ্যাকচুয়ালি কঠিন, আমি যদি বলি হ্যাঁ একটু কঠিন আছে, কারণ অন্যান্য যেরকমগুলো সহজ এটা কিন্তু তেমনটা সহজ না। HTML CSS যেরকম আপনারা বুঝে ফেলতে পারছেন, জাভাস্ক্রিপ্টের কোডিংটাও একটু হার্ড। ইভেন প্রথম কিন্তু সবারই এমন কেউ নাই যার কোডিংয়ে এটা এই জাভাস্ক্রিপ্টে এসে যার ভুল হবে না, এখানে ভুল হয়। আর জাভাস্ক্রিপ্ট এমন একটা ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি শুধুমাত্র একটু যদি ভুল করেন আপনার পুরো পেজটাই রান হবে না। যে জিনিসটা কতটা মারাত্মক, HTML CSS জায়গায় দেখা গেলো আপনি একটা ভুল করছেন, হয়তো ওইটা ওপেন হয়নি, বাকিগুলো তো ওপেন হয়েছে। বা জাভাস্ক্রিপ্ট খুবই খাতারনাক একটা জিনিস, আপনি একটা ভুল করছেন পুরো পেজ পুরো সাদা দেখাবে। তো জাভাস্ক্রিপ্ট করার জন্য পুরো আটলান্টিক অ্যান্টার্কটিকা মহাদেশের মতো ঠান্ডা হইতে হবে মাথা। আমার মতো ঠান্ডা হইবেন, ঠান্ডা লাগায় জ্বর হয়ে বসে থাকতে হবে, এত ঠান্ডা থাকতে হবে জাভাস্ক্রিপ্ট যখন শিখতে যাবেন। আর সারা বিশ্বে জাভাস্ক্রিপ্টের ডিমান্ড প্রচুর, কারণ এটা যেহেতু কঠিন, এটা এই ল্যাঙ্গুয়েজটার ডিমান্ডও অনেক প্রচুর। এবং এটা মেবি আমি কোথায় মেবি 1 নাম্বার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তালিকায় আছে জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, এটা জাভাস্ক্রিপ্ট আপনি প্রথম 10টার মধ্যে আপনি একটা পাবেন জাভাস্ক্রিপ্ট। আমি যদি আমি এটা অনেক আগে একবার বের করেছিলাম, এর আগে আমার মনে নাই। টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, তো বেস্ট বা টপের দিকে যদি যান, তো আমি যদি একটু দেখি এখানে আছে কি না, এখানটা দেখলে হয়তো বুঝতে পারবো যে কি আছে। 1 নাম্বার হচ্ছে আপনার, এটা তাদের কবেকার 2021 সালের, ওরা দ্য 10 মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ লার্ন ইন 2021। এখানে দেখা যাচ্ছে 1 নাম্বারে কি আছে। ওরা 1 নাম্বার রেখেছে পাইথন। 2 নাম্বার কি আছে ভাই? জাভাস্ক্রিপ্ট। জি, পাইথন জাভাস্ক্রিপ্ট দেখতে পেয়েছেন, ওর কিন্তু সারিতে কিন্তু একদম 2 নাম্বারে। পরে হচ্ছে জাভা, হ্যাঁ পরে হচ্ছে জাভা পরে সি প্লাস গো আর সুইপ, পরে হলো PHP, সবাই একদম 10 কি আবার সেজে গেল স্যার?
সি ও পিএস। এছাড়া আসলে বাংলাদেশে তো এত পাইথন মাইথনের রেগুলার কার্যক্রম তো এখনো ওইভাবে যাক শুরু হইলেও কিন্তু ওরকম না। বিদেশে কিন্তু এগুলোর প্রচুর ডিমান্ড। হুম আমি আমি আপনাকে বলি, আমাদের বাংলাদেশে তো অনেক কিছুরই ডিমান্ড খুবই কম, কিন্তু বিদেশে আপনি যদি একটা ভালো ওয়েব ডিজাইনার হইতে পারেন, বা আপনি যদি আপনি আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হইতে পারেন, বিদেশে আপনার ডিমান্ড প্রচুর। এবং তারা যে স্যালারি দেয় এটা মানে আপনি কল্পনাও করতে পারেন না তারা কেমন স্যালারি দেয়। আপনি মাসে আপনি মাসে দেখা যাবে, আমি একজনের সাথে আলাপ করছি, উনি 14 লাখ টাকার মতোই, 14 লাখ টাকা মান্থলি একটা ইনকামের অফার পাইছে, যদি বিদেশে, এটা অস্ট্রেলিয়ায়। হ্যাঁ অস্ট্রেলিয়ায়। তো 14 লাখ টাকা কিন্তু কম না। হ্যাঁ আবার হচ্ছে যে আমি একজনের সাথে আমার একবার পরিচয় হয়েছিল, উনিও 3 লাখ টাকার মতো পান, এই যে ওয়েব ডিজাইনের উনি এগুলো পারেন, নর্মালি পারেন আর কি, নর্মাল, এই জন্য ওনাকে 3 লাখ টাকা দেওয়া হয়, উনি একটা কোম্পানিতে জব করেন। তো বিদেশে আপনি 3 লাখ 5 লাখ এগুলো খুব অ্যাভেলেবেল, যদি আপনি ভালো ভালো যদি পারেন। তো আমার দেশে থাকে বিদেশে জব করে না স্যার, বিদেশেই থাকে ওনারা। এটা ওনারা বিদেশেই থাকেন। তো যদিও বিদেশে থাকেন, বিদেশে খরচও তো আবার সেরকম, এটা তো মানতেই হয়। তারপরও একটা দেশ আপনাকে 3 লাখ 5 লাখ দিচ্ছে, এটা কি কম? অবশ্যই কম না। আর হচ্ছে দেশে থেকেও কিন্তু করা যায়। তো বাংলাদেশে হয়তো আপনি সেরকম হয়তো লাখ টাকা দিয়ে আপনাকে কেউ রাখবে না, এখানে আমাদের যুদ্ধ করে চলতে হয়, কিছু করার নেই। এখানে একটা জিনিস, হ্যাঁ পাইথন দেখছেন, এই পাইথনে এখানে যদি দেখেন নাম্বার অফ জবস 19,000 জব আছে। আমরা তো জব পাই না, এই দেখে 19,000 জব আছে। আর অ্যানুয়াল স্যালারি হলো কত, 1,20,000 ডলার অ্যানুয়াল স্যালারি। ডলার হলে আপনি এটার সাথে 80 দিয়ে বা 84 দিয়ে গুণ দিয়ে দেখেন। 2 নম্বরে রাখছে আপনাকে এই জাভা স্ক্রিপ্ট, যেটা আমি আপনাদেরকে শিখাতে যাচ্ছি। তো জাভা স্ক্রিপ্ট আমি যেটা শিখাতে যাব, এটা শিখলে আপনি যদি জাভা স্ক্রিপ্ট ভালো করে শিখতে চান, তাহলে আপনাকে মিনিমাম 6 থেকে 8 মাস লাগবে, যেটা আপনি ভালো জাভা স্ক্রিপ্ট শিখতে চান আর কি। আর ধারণা নিতে গেলে তো আমি আপনাকে ফুলি ধারণা দিয়ে দিতে পারবো, কিন্তু জাভা স্ক্রিপ্ট যদি ভালো শিখতে চান আপনাকে 6 মাস থেকে 8 মাস টানা শিখতে হবে। এটা একটা আলাদা একটা জগৎ। একটু কঠিন লাগলেও একটু মন দিয়ে একটু শুনলে, বা আমি যদি আপনাকে বুঝাই দিই, ইনশাল্লাহ বুঝলে হয়তো বুঝতে পারবেন। দেখেন প্রত্যেকটা কিন্তু তারা একটা, এখানে তো ভাইয়া আমরা বেসিক টু মোটামুটি অ্যাডভান্সটা শিখতে পারবো, তাই না? জি বুঝি নাই ভাই। মানে আপনি যেটা শিখাবেন এখানে আমরা মোটামুটি একটা বেসিক টু অ্যাডভান্স শিখতে পারবো তো? আমি যেগুলো শেখাবো এটা আপনি বেসিক তো কমপ্লিট হবেই, হ্যাঁ, তারপর হচ্ছে মিডিয়াম যে লেভেল, এই লেভেলটাও আপনার মোটামুটি হয়ে যাবে। অ্যাডভান্সের জন্য ভাই আপনাকে অন্য কোথাও দ্বারস্থ হইতে হবে। এখানে আমি আপনাদের আশার বাণী দিয়ে লাভ নাই। আপনাকে যদি অ্যাডভান্স শিখতে চান, আপনাকে কোথাও পে দিয়ে অথবা কোথাও আপনাকে কারো কাছের মাধ্যমে শিখতে হবে। এটা যেখানে যেটা সত্য ভাই। আপনি যদি ইউটিউবে যান, আপনি ইউটিউবে শুধুমাত্র বেসিক জিনিস পাবেন, আর কিছু কিছু জায়গায় আপনি ইন্টারমিডিয়েট লেভেল পাবেন। মানে লেভেল যদি আপনি 3টা ধরা হয়, মানে আপনার অ্যাডভান্স লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল আর হচ্ছে বেসিক লেভেল। হ্যাঁ, এই 3টা লেভেল যদি ধরেন, আপনি ইউটিউব বলেন, এই আমাদের যত রকম ফ্রি কোর্স আছে সব, এগুলো সব আপনাকে বেসিক জিনিস কমপ্লিট করাবে। এই বেসিকটাই তো আপনারা নিতে পারেন না, কারণ এগুলো আমাদের 9-10 ইন্টারে বা এগুলো খুব অ্যাভেলেবেল পড়াশোনা নাই, এই আমাদের কাছে নতুন, এই জন্য বেসিকটাই তো অনেকে করে কুলাতে পারে না। আর আমি যেটা দিচ্ছি এগুলো আপনার সব ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যাবে। হ্যাঁ, যেমন আপনাদেরকে আমি HTML শিখাইছি যে, তাহলে ভাইয়া আমাদের তো মোটামুটি একটু ইউটিউব ঘাটলে অ্যাডভান্সটা ওখান থেকেই বের করে নিতে পারবো। অ্যাডভান্স আপনাকে খুব কষ্ট করে বের করে নিতে হবে ভাই। আর অথবা আপনি যদি সাজানো অ্যাডভান্স যদি চান অ্যাডভান্স লেভেলের, তাহলে আপনাকে কোথাও ইউডেমি আছে, তারপর লিন্ডা আছে, এই সমস্ত ওখান থেকে আপনাকে একটু খরচ করে, আমাদের মাহমুদুল হাসান ভাইয়ের মতো খরচ করে, হ্যাঁ উনি হচ্ছে আমাদের বড় লোক, হ্যাঁ উনি ওনার মতো করে একটু ওনার সাথে যোগাযোগ রাখবেন। ভাই এটা কি বললেন স্যার? না না না, আপনাকে এটা শুনেন, এটা আপনাকে একটু, ইউডেমির কোর্স এই যে আপনার টরেন্ট থেকে নামানো যায় ফ্রিতে। হ্যাঁ ফ্রিতেও নামা যায়, ওগুলা ওখান থেকে কিন্তু ফ্রি তো ফ্রি পাবেন ভাই, ফ্রি তো ফ্রি। কিন্তু ভাই ওটা অনেক পুরনো, ফ্রি কোর্স গুলো অনেক না পুরনো। ভাই, আমি সিএসএস এর একটা নামাইছি 21 সালের ভার্সন, আরো লাগলে নিতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, কিন্তু ভাই দিয়ে দেন, আমাদেরকে দিয়ে দেন। সবাই টরেন্টের লিংক উডেমি কোয়ালিটি, উডেমি তো ভাই মানে অনেক কিছু আছে সেখানে, তাদের কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনার প্রাইসিং। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা আপনারা সবাই ওই যে আমাদের আবেশ কবির ভাইয়ের কাছে সিএসএস এর একটা
আছে, ওখান থেকে ওনার থেকে নিতে পারেন। শোনেন, যেখান থেকেই ভাই টরেন্ট লিঙ্কটা মেসেঞ্জারে দিয়ে। আচ্ছা দিয়ে দিব ভাইয়া। আচ্ছা, তো এখান থেকে ব্যাপার হলো কি, তো আপনি আপনি যেখান থেকে সোর্স থেকে নেন না কেন, আপনি এখান থেকে আপনি মোটামুটি ইন্টার লেভেল, মানে আপনার বেসিক লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল আপনার মোটামুটি কভার হবে। কিন্তু অ্যাডভান্স শিখতে গেলে আপনাকে কয়েকটা পদ্ধতিতে আপনার আগাইতে হবে। হয় আপনাকে পে করে আপনাকে আপনাকে কি করতে হবে, জিনিসটা শিখতে হবে। মাঝে মাঝে পে করা জিনিস কোনো অফারে বিনামূল্যেও ছাড়ে, কোনো অফারে কোনো ডেটে ওরা কিন্তু বিনামূল্যেও ছাড়ে, ফ্রিতে ছাড়ে। তখন ওই সুযোগের সদ্ব্যবহার করে যদি নিয়ে নিতে পারেন তাহলে আরও ভালো। অনেক সময় ডিসকাউন্টও থাকে কোনো সুযোগে। এই হলো ব্যাপার। আর একটা ব্যাপার হলো যে, আর ওই সমস্ত অ্যাডভান্সগুলোতে কী কী থাকে, আপনার লাইভ কাজ করার সাথে ওটার সাথে সম্পৃক্ত থাকে। মানে ওনারাই কোনো একটা প্রবলেম সলভ করতেছেন জাভা স্ক্রিপ্ট দিয়েই, ওইটাই আপনাকে দেখাবে। ওইটা আপনার জন্য অনেক মানে ফ্রুটফুল আর কি, অনেক ভালো। আপনি একদম লাইভলি দেখতেছেন যে এখন মনে করেন যিনি জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামার, উনি ধরেন উনি ক্লাস নেন, আবার একটা জবও করেন, তো উনি কালকে একটা প্রবলেম সলিউশন করছেন, ওইটাই আপনাকে ক্লাসে দেখাবে। তো এটা আপনার জন্য বড় একটা পাওয়া না? এরকম লাইভলি জিনিস, অ্যাডভান্স জিনিস যখন দেখবেন, অ্যাডভান্স জিনিস হয়তো কোনো একটা উনি একটা জিনিস অ্যাড করছেন, এটা আপনাকে দেখাবে। এরকম অনেক কিছু আছে যে উনি এগুলো যখন অ্যাড করে দিবেন, উনি ওনার প্লে লিস্টে আপনাকে শেখাবে, আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো অ্যাডভান্সের আসলে শেষ নেই, হয়তো বেসিকের শেষ আছে, ইন্টারমিডিয়েটের শেষ আছে, কিন্তু আপনি ওই অ্যাডভান্সের শেষ নেই। আপনি যত কাজ করবেন তত আপনি প্রতিনিয়ত একটু একটু করে শিখতে থাকবেন। তো জাভা স্ক্রিপ্টের যারা একটু মন দিয়ে শিখে তারা জাভা স্ক্রিপ্টের প্রেমে পড়ে যায় যে আমি জাভা স্ক্রিপ্ট দিয়ে আগাবো। তবে এটা অনেক ধৈর্যের কাজ আর কি। এটা আপনাকে এমনও হতে পারে যে 6 মাস থেকে 1 বছরও লেগে যেতে পারে এটা শিখতে। তো যাই হোক, আমি যেটা দেবো সেটা আপনাদের বেসিক, আমি যাই শেখাই আমি ইনশাল্লাহ এখানে বেসিক তো হবেই, বেসিকের চাইতে ইন্টারমিডিয়েটের অনেক কিছুই কভার করে দেবে। যারা অন্যান্য কোর্সগুলো করছেন, হোপফুলি আমার HTML বা CSS দেখলে হয়তো বুঝতে পারবেন যে মোটামুটি আমি খুব মানে প্রাণজঞ্জল ভাষায় বা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এবং বেসিক তো কভার হয়েছে, ইনশাল্লাহ ইন্টারমিডিয়েটে অনেক কিছু আপনাদের হয়তো কভার হয়েছে। সময় পাইলে আমি আরও কিছু শেখাতে পারতাম। যেমন CSS এ আপনার 213টা, আমার তো ইচ্ছা করে 213টাই প্রপার্টি আপনাদেরকে একটা একটা করে বসে বসে শেখাই, আমার তো খুব ইচ্ছা করে, কিন্তু সময় তো আমাদের কাছে বাধা। তো যাদের কাছে যদি কোনো প্লে লিস্ট থাকে যে আপনার কাছে কিনছেন কিন্তু আপনিও শিখছেন, আপনি উপকার করতে চান, তাহলে আর এটা যেহেতু আমাদের একটা কমিউনিটি বা আমাদের এরকম 30 জনের একটা টিম, আমরা একজনকে এইভাবে হেল্প করতে পারি। যেমন আমাদের আবেজ কবি ভাই মন খুব ভালো, উনি বলছেন যে আমার কাছে একটা প্লে লিস্ট আছে, চাইলে কেউ নিতে পারেন। হ্যাঁ, আপনারা নেন, উনি দিতে চাচ্ছেন। আবার তানভীর হাসান জয়ের ভাইয়ের কাছে হয়তো আছে, আবার হয়তো মাহমুদুল হাসান ভাইয়ের কাছে আছে, ফারাজ শাহর ভাইয়ের কাছে আছে। আপনারা একজনকে দিলে হবে কি, এটা আপনার লস হবে না। এই কারণে যে জিনাকে দিবেন উনি তো এটা পড়বেন, উনি তো 2 মাস এটা স্টাডি করবেন। ওই প্রবলেমগুলো হয়তো আবেজ কবির ভাইকে বলবেন, ভাই আমি শিখতে যাই না, এগুলো আমি বুঝি নাই। তখন আবেজ ভাইয়ের জন্য করে একটা রিভিশনের একটা চান্স চলে আসবে যে আমি এটা একবার শিখছিলাম, আবার জিনিসটা রিভিশন হয়ে গেল। এই যে সকালের ব্যাচে এক ভাই আছে, উনি 10 বছর ধরে উনি ওয়েব ডিজাইনের সাথে যুক্ত, কিন্তু উনি এখনও HTML CSS নিয়ে পড়ে আছেন বা উনি আগাইতে পারতেছেন না। তার কারণ কি জানেন? এই রোগটা আমাদের সবার, এই বাঙালির, যেটা হচ্ছে যে একটা জিনিস শেখার পর মনে করি কি এটা আমার শেষ, আর লাগবে না। যেরকম ক্লাস 1 শেষ হলে শেষ, ক্লাস 2 শেষ হলে যেরকম শেষ, ক্লাস 3তে উঠি ওরকম HTML শেষ, এবার CSS শেষ, এবার জাভা স্ক্রিপ্ট আমরা আর ধরি না। আপনি যখন তাকে যখন একটা কিছু দিবেন টিউটোরিয়াল, সে আপনাকে কোশ্চেন করবে, আপনাকে একটা প্রবলেম সলভ জানতে চাইবে, আপনি করতে তাকে পড়াতে আপনার আবার কি হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। আপনি নিজে রিভিশন দিলে হয়তো আপনার আবারও 15 দিন লাগতো, কিন্তু তাকে দেওয়ার কারণে আপনি সেটা 10 দিনে শেষ করে ফেলতে পারবেন। এটা আপনার নিজের সুবিধার্থে আপনি এভাবে দিলে লস হবে না। আর ভাইয়া অলরেডি আমি 3টা এটা দিয়ে 4টা মোটামুটি যে PSG টু কোর্স করছি, তারপরেও ভুল হয় এখনো। দেখছেন আবেজ কবির ভাইয়ের কথা, তো এগুলো তো লাইভলি একটা সলিউশন। উনি 4টা PHP HTML কোর্স করছেন, তারপরেও কিন্তু উনি শিখতেছেন, এবং ওনার শেখার মধ্যে কিন্তু আমি খেয়াল করছি আবেজ কবির ভাইয়ের মধ্যে কোনো দাম্ভিকতা নাই। এটা আমি ওনাকে মানে সামনে বলতেছি, এটা ওনাকে ফুলানোর জন্য না। অনেকে আছেন না, স্যার আমি 10 বছর করছি, স্যার বলেন কি লাগবে বলে, মানে ব্যাপারটা একটু লাগে যে উনি সম্রাট জাহাঙ্গীর। কিন্তু দেখেন আবেজ কবির ভাই তো আজকে উনি কথার প্রসঙ্গে বলে ফেলছেন যে 4টা
কোর্স করলাম, তারপরও আমার কিন্তু মিলে না, আমারও এখনও চেষ্টা করতে হয়। তো শিক্ষার ক্ষেত্রে নমনীয়তা থাকা চাই, যেমন যেটা আমি আবিয়াস কবির ভাইয়ের মধ্যে পাইছি, ফারহান সাহের ভাইয়ের মধ্যে পাইছি, যেমন আমাদের ওই যে মাহমুদুল হাসান ভাই, তারপর ওই যে আমাদের আবু হাসান সরকার ভাই, এই যে সবার মধ্যে কিন্তু শেখার একটা তৃষ্ণা আছে, এই তৃষ্ণাটা থাকা খুবই দরকার। তো ঠিক আছে, আপনারা সবাই সবাইকে এরকম কোর্স দিয়ে হোক, ফ্রি হোক, যেটা হোক, পেইড কোর্স হোক, যদি কিনে থাকেন অবশ্যই দিয়ে হেল্প করবেন, তাতে আমাদের জন্যই আমাদের আখেরে ভালো হবে। তো দেখেন এখানে আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যেটা হচ্ছে আর ল্যাঙ্গুয়েজ, সুইপ। আবিয়াস কবির ভাইয়ের কথা অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে আমরা কখনোই পারফেক্ট নই। না না না, কখনোই পারফেক্ট নই কেউ, এবং ইভেন তো কেউই পারফেক্ট নয়। তার কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখেন, শিখার তো শেষ নাই, জানার তো শেষ নাই, এটা হ্যাঁ, তো মানতে হবে। যেমন আপনি আপনার কলেজে যাকে আপনি মনে করতেন উনি ইংরেজিতে কতই না ভালো, আমার ইংরেজি প্রফেসর, ইংরেজি কত কি সুন্দর কথা বলেন, কিন্তু উনি ওই ইংরেজি প্রফেসর মনে মনে ভাবে অক্সফোর্ড ইউনিভার্সিটি ইংলিশের যে প্রফেসর সে না জানি কতই না জানে, আমি তার কাছে কিছুই না। আপনাদের ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির যে ইংরেজির প্রফেসর, উনিও আমরা ওনাকে কত কত জ্ঞানী গুণী মনে করি। উনি নিজেকে আপনি যদি জিজ্ঞাসা করেন, সেও নিজেকে মনে করে অক্সফোর্ডের টিচার না জানি কত কত ইংলিশ জানে, আমি তো কিছুই জানি না। অক্সফোর্ডের টিচার আবার মনে করেন হার্ভার্ডের যে ইংলিশ লেকচারার, উনি না জানি কত ভালো জানে। তো আসলে সবাই জানেন, আপনি একটা জানেন মানে আপনি একটার জন্যই 100, কিন্তু আমাদের জানার পরিধি বাড়াইতে হবে, এবং যেগুলো জানছি সেগুলো প্রতিনিয়ত আমাদের রিভিশনে থাকতে হবে। রিভিশন ছাড়া না আসলে আমাদের এগুলো ভুলে যাব, মনে থাকবে না। এই হলো ব্যাপার। তো সবাই সবাইকে অবশ্যই হেল্প করব, তাহলে জিনিসটা, আমিও ভাই অনেক কিছু ভুলে যাই, বুঝছেন, এমন না যে মনে থাকে আমারও, আমি একেবারে পারফেক্ট তা না। এই যে HTML বলেন, CSS বলেন, W3 স্কুল আমি নিজে নিজে দেখছি, নিজে নিজে স্টাডি করছি, আমার কি কষ্ট হয়নি ভাই? আমি অনেক কিছুর অর্থ জানতাম না, এগুলো আমি বের করছি, সময় লাগছে, লাগলে লাগুক। যেমন মনে করেন যে আমি এই যে W3 স্কুলটা কিন্তু মোবাইল ভার্সনও আছে, আপনি প্লে লিস্ট থেকেও, মানে প্লে স্টোর থেকে আপনি W3 স্কুলটা ডাউনলোড করতে পারবেন। আমি এখান থেকে বাসে গেছি, বাসের মধ্যে আমি বসে বসে একটা করে একটু করে পড়ছি। বাসে যেতে, ইউনিভার্সিটি যেতে লাগে আপনার 1 ঘন্টা, আসতে আবার 1 ঘন্টা, 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে প্রতিদিন 2 ঘন্টা না পড়ি, অন্তত 1 ঘন্টা তো পড়া হয়। একটু করে আগালাম, বাসা যা কোডিং করলাম। এই যে এভাবে যদি আপনি প্ল্যান করেন, তাহলে দেখবেন যে কোনো কিছুই আপনার কাছে কঠিন মনে হবে না। তো দেখা যাচ্ছে যে এখানে আমরা যদি একটু লেগে থাকি, ইনশাল্লাহ ভালো ফলাফল অবশ্যই আসবে, তবে একটু টুডে অর টুমোরো, আজকে আসবে না, কিন্তু আগামীকাল অবশ্যই সেই দিনটা আমাদের সামনে চলে আসবে। তো আমার এই জিনিসটা বলা হ্যাঁ, উচিত। একটু ইন্টারফেয়ার করতে যাচ্ছি। জি জি, মানে কথা হচ্ছে, যদি আমরা কোর্সটা কমপ্লিট করার পরে কয়েকজন মিলে একটা মানে কোর্স কিনলাম, বা এখান থেকে যারা যারা ইন্টারেস্ট থাকে, এটা আমি আগেই বলে দিলাম, জি মানে কোর্স কমপ্লিটের পরে যদি মানে 4-5 জন বা 7-8 জন মিলে একটা কোর্স নিয়ে সবাই আমরা ওটা দিয়েই শিখতে পারলাম, এটা আর কি জানাই দিলাম। যদি কেউ এগ্রি থাকে তাহলে এটা পরে নিয়ে আলোচনা করব। জি জি, আবেদ কবির ভাইয়ের এটা ধারণা কিন্তু খুবই সুন্দর, এটা কিন্তু আপনারা করতে পারেন। মনে করেন সাপোজ আপনারা চাচ্ছেন যে HTML CSS ভালো আরও শিখতে চান, একটা কোর্স মনে করেন যে সাপোজ $20, এখন একার পক্ষে আবেদ কবির ভাইয়ের পক্ষে হয়তো কিনাটা অনেক টাফ ব্যাপার হয়ে যাবে। তো আপনারা 20 জন মিলে আপনারা হয়তো বলেন যে আমরা যেহেতু এখানে 30 জন আছি, ভাই আপনারা সবাই $1 করে আমরা দিলাম, কথার কথা আর কি, এটা ওনার সাথে আলাপ করুন। তাহলে একটা কোর্স কিনলেন, সবাই মিলে আপনারা কিনে আপনারা সেটা 2 মাসের মধ্যে সলভ করলেন, এবং সলভ করতে যে প্রবলেমগুলো হয় সেগুলো আবার নিজেরা ডিসকাস করে সলভ করে নেন। তাতে হলো কি, আপনাদেরও ভালো হইলো, আপনাদেরও কম খরচে জিনিসটা পাওয়া হয়ে গেল। হ্যাঁ, এটা মাহমুদ হাসান ভাইয়ের সাথে আলাপ করতে পারেন, সারিয়ার ভাইয়ের কাছে আলাপ করতে পারেন, এই যে আমাদের বাপ্পি ভাই কিন্তু অনেক ভালো কাজ জানেন, জয় ভাই, মানে আপনাদের অনেক আমার ভালো লাগে, আপনাদের মধ্যে একটা মিল মহব্বত আছে। আপনারা যেভাবে যদি গ্রুপ করে যদি পরবর্তীতে পড়েন, দেখবেন কি আপনাদের এগুলো কোনো কঠিনই মনে হবে না। এবং আপনারা যদি কোনো কিছু না জানেন, গ্রুপে জাস্ট বলবেন যে এই জিনিসটা কি, দেখবেন যে এটা হয়তো সৈকত চাকমা ভাই জানে, যেটা কিনা জয় ভাই জানে না। আবার এমন আছে যে রাব্বি ভাই একটা জিনিস জানে, সেটা হয়তো নুরুজ্জামান নিশাদ ভাই জানেন না। তাই এটা আসলে খুব সহজ হয়ে যাবে। যে আবেদ কবির ভাই ওইরকম হলে অবশ্যই জানাবেন। হ্যাঁ, সবাই মিলে একটা কিছু করে কিনে ফেললে সবার জন্য সুবিধা হবে, ঠিক আছে? মোট কথা যে কোনো মূল্যে আমাদের এই 28 জন বা 30 জনের এই গ্রুপটাকে কখনো হারাইতে দিব না আমরা ইনশাল্লাহ একতাবদ্ধ থাকবো। যে কোনো মূল্যে হোক আমরা নিজেদের মধ্যে সমঝোতা ঠিক রেখে চলবো। কম জানি কিন্তু ভালো জানি, কম জানলেও আমরা তো অল্প শিখবো কিন্তু ভালো শিখবো, এই হচ্ছে আমাদের মেন্টালি। কোয়ালিটি ধরে রাখবো, কোয়ান্টিটি ধরে লাভ নেই। কোয়ান্টিটি 2 মাস 3 মাস ধরে লাগবে, যা শিখবো ভাই ভালো শিখবো। এই ব্যাপারে যদি আপনি আগান, দেখবেন আপনার জন্য অনেক রাস্তা সহজ হয়ে যাবে।
যে আমাদের আবু হাসান সরকার ভাই কিন্তু অনেক কিছু জানেন, হ্যাঁ অনেক কিছু পারেন, ওনার কাছে অনেক কিছু শিখতে পারেন, ওনার কাছে হয়তো কোর্সও থাকতে পারে, জিজ্ঞাসা করলে হয়তো জানতেও পারবেন। এইভাবে করে করে আপনারা আগাতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা যেটা দেখতে পারলাম যে আমাদের কিন্তু যেটা শিখতে যাচ্ছে জাভা স্ক্রিপ্ট, এটা কিন্তু মাশাআল্লাহ টপ 2-র মধ্যে আছে। আবার এখানে এটাও তো মনে হয় সেম মনে হচ্ছে না, এটা সেম। তো যাক ওদিকে আর যাচ্ছি না, সবাই তো বুঝতে পেরেছেন জাভা স্ক্রিপ্টটা কেমন ডিমান্ডফুল একটা জিনিস, অনেক ডিমান্ডফুল জিনিস। আর এটা হচ্ছে কি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, CLIENT ক্লায়েন্ট সাইড, SID ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং, SCRIPTING স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। যেগুলো আমি আপনাদেরকে বলি, সেগুলো আপনারা কি করবেন, সেগুলো অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই কি করবেন, এটা সাথে সাথে নোট করে ফেললেন, শিখে ফেলেন। এই জিনিসটা যে জিনিসটা আপনাদের আর লাগলো না, একবার শিখে হয়ে গেল। জি পাপ্পি ভাই, ক্লায়েন্ট সাইড বিষয়টা একটু বুঝাই বলবেন? ওকে ফাইন, অবশ্যই করব। সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে ক্লায়েন্ট, মনে করেন ক্লায়েন্ট যা চায় আপনি তাহাই দিতে পারবেন ক্লায়েন্টের মতো করে। যেমন ধরেন আপনি হোটেলে, আমরা যে সমস্ত হোটেলে যাই খাওয়ার জন্য, হ্যাঁ কিছু কিছু হোটেল আছে যে আপনি যদি বলেন যে আমাকে চা দাও, নুডলস দাও বা বার্গার দাও, সে আপনাকে রেডিমেড দিয়ে দিবে। আবার কিছু কিছু রেস্টুরেন্ট আছে আপনি অর্ডার করলে আপনাকে কি বলবে জানেন, ভাই 15 মিনিট ওয়েট করেন। কেন ওয়েট করব? কারণ আপনি এখন অর্ডার করার পর এখন আমরা রান্না করতে যাব, তাই নাকি? হ্যাঁ রান্না করবো, রান্না করতে আমাদের সময় দিবেন 15 মিনিট। আমাদের সব কিছুই ইনগ্রেডিয়েন্টস রেডি করা আছে, আপনি বলার সাথে সাথে এখন সবগুলো করা শুরু হয়ে যাবে। দেখুন দুইটা খাবারের টেস্ট কিন্তু এক না, কারণ ডিমান্ড করেছে ক্লায়েন্ট আমাকে এইভাবে দিতে হবে, তখন সে বলে ভাই ঝাল কম দিয়েন, মশলা বেশি দিয়েন, পরিমাণটা বাড়াই দিয়েন, হ্যাঁ এইভাবে কিন্তু বলে। তো এই জাভাস্ক্রিপ্ট হলো এরকম আপনার রেডিমেড না, এটা হচ্ছে ক্লায়েন্ট যেভাবে চাইবে, ক্লায়েন্টের উপর নির্ভর করে, ক্লায়েন্টের রুচির উপর নির্ভর করে এই স্ক্রিপ্টটা লেখানো হয়েছে এই ক্লায়েন্ট সাইডকে সুবিধা দেওয়ার জন্য। এটা আস্তে আস্তে করে যখন আমরা যাব তখন আরও জিনিসটা সামনে আরও ক্লিয়ার বুঝতে পারবো যে ক্লায়েন্ট সাইডটা কেন হয়েছে। এটা তো আমি মুখে বললাম আপনাকে, তার কি বুঝলাম জাভা স্ক্রিপ্টটা হচ্ছে প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ, এটা আপনি প্রোগ্রাম করে করে লিখতে হবে। এর আগে সামান্য জাভা স্ক্রিপ্ট নিয়ে আমরা কথা শুনছি, সামনে আরও জিনিস জানবো। আর আমি এর মধ্যে আমি একটা বলি, আপনার ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে দেখেন যে জাভা স্ক্রিপ্টের উপর একটা ভিডিও আছে মেবি 7 ঘন্টার, এটা আমি পাবো কিনা, এটা আমি একবার খুঁজে পাইছিলাম, তারপরে আপনারা খুঁজে দেখেন ইউটিউবে যদি যান, এই যে জাভা স্ক্রিপ্ট CRIPT স্ক্রিপ্ট টিউটোরিয়াল, জাভা স্ক্রিপ্ট টিউটোরিয়াল যদি ইউটিউবে সার্চ দেন তো জাভা স্ক্রিপ্ট নিয়ে 7 ঘন্টার একটা, এই যেমন এটা পাইছেন, এই যে এটা যেটা বললাম এটা কতক্ষণ দেখি 7 ঘন্টার এটা টিউটোরিয়াল, এটা প্রায় হইছে 1.5 মিলিয়ন ভিউ হয়েছে কিন্তু এটা। আর ক্লেভার প্রোগ্রামার উডেমিতে মানে ইনিও বিক্রি করে আর কি কোর্স, মানে বেশ বেশ দামি কোর্স সেল করে, হ্যাঁ আর হাইলি রেটেড যে আমি এর কথা বলতেছি। আমি যখন শিখতে যাই তখন আমার একটা দেখেন আর এত বড় কোনো কোর্স সম্ভবত এইভাবে নাই, এটা 3 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা। তো যাই হোক, তো আমি ওই ছেলের পাশে আমি একদিন বসা ছিলাম, JavaScript full 7-hour course। তো আমি ওকে বলছি জাভা স্ক্রিপ্টের জন্য মানে কেমন কি, যখন আমি জাভা স্ক্রিপ্ট শেখা শুরু করি তখন আমাকে বলতেছে জাভা স্ক্রিপ্ট যদি শিখতে চাও তাহলে তুমি এই কোর্সটা করো। আমি বললাম, দেখলাম যে আমি প্রথম মনে করছি 7 মিনিট 57 সেকেন্ড, বুঝছেন? আমি না ওইরকম মানে আমার আশারও বাইরে ছিল যে একটা কোর্স 7 ঘন্টা হইতে পারে। তো বলে যে এটা ভাই 7 মিনিট না, এটা হচ্ছে তোমার 7 ঘন্টা, দেখছো? ওরে বাবা 7 ঘন্টা, হ্যাঁ 7 ঘন্টা। আমি তাহলে তো একদিনে শেখা যাবে। না ভাই এটা একদিনে শেখা যাবে না। জানেন এটা আমার শিখতে কদিন লাগছে? আমার লাগছে 6 মাস। কি বলেন, এই ভিডিও দেখতে 6 মাস লাগছে? এটা তো একদিনে শেষ করা সম্ভব। না, আমি এরকম 1 মিনিট দেখছি, ওই 1 মিনিটে প্র্যাকটিস করেছি, বাকি 20 মিনিট ধরে প্র্যাকটিস করছি। আমি 1 মিনিট শুনছি, ওই 1 মিনিটের প্র্যাকটিস করছি, আমি আধা ঘন্টা করে প্র্যাকটিস করছি। আমি 1 মিনিট করে 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 আমি শেষ করতে আমার 6 মাসের উপরে লাগছে। আর কিছু বলা লাগবে আপনাদের?
তাহলে এই কোর্সটা আমরা দেখলে তো মোটামুটি ভাই একটা অ্যাডভান্স লেভেলের অনেক কিছুই জানতে পারবো। হ্যাঁ, যেহেতু উনি একদম, যেহেতু ওই আবেশ কবি ভাই বললেন উনি অনেক হাই রেটেড, উনি যেখানে এখানে যা দিচ্ছেন আমি তো মনে করি আপনার এখানে বেসিক ইন্টারমিডিয়েট আপনাকে কভার হয়ে যাবে এবং অ্যাডভান্সে অনেক ছোঁয়া এখানে পাবেন। তো আপনি এই জিনিসটা করলে আপনার এখানে ইংলিশ যদিও বলছে, ইংলিশ This course ইংলিশ ha- বললেও এখানে আপনাকে এখানে আপনার এটা আছে কিনা জানি না, এটা মনে হয় ওনাকে ইয়াটা নাই, সেটিং এ গেলে সাবটাইটেল আছে তো স্যার? সাবটাইটেল কোনটা এটা? না, ওখানে সিসি একটা অপশন থাকে। সেটা তো পাচ্ছি না, পাইছেন? আমি তো পাচ্ছি না। যাক, ওই সিসি যদি অপশন থাকতো তাহলে আমি ওটা দিয়ে দেখাইতে পারতাম যে সাবটাইটেল। আর ও যে কথাগুলো বলে ও কিন্তু খুবই মানে has এর ভিডিও আমিও দেখছি স্যার, এর কথাগুলো স্পষ্ট স্যার, বোঝা যায়। তো মোটামুটি for. This is made for beginners as well as advanced. And last name be Doe. Need a professional website? I created one for our startup তো using যাই হোক, Wix. আপনারা কি করবেন, আপনারা এটা শুরু করতে পারেন, তবে এখন করার দরকার নেই, আগে আমার বেসিকটাকে জেনে নেন, জেনে নেওয়ার পর এখানে আসলে আপনাদের ভালো লাগবে যে, আর এগুলো আপনাদের যদি আগে থেকে যদি কোনো ধারণা থাকে তো আপনারা এখান থেকে আস্তে আস্তে করে শুরু করলেন। তবে টার্গেট এটা নিয়েন না যে আমি 1 সপ্তাহের মধ্যে শেষ করব। টার্গেট আপনি দেখেন, ওই ছেলের যদি 6 মাস লাগে তো ও তো আগে থেকে অনেক আরো অ্যাডভান্স শিখছে। এবং তাকে একবার একজনকে জিজ্ঞাসা করছি যে তোমার কাছে কোর্স কেমন আছে, বললো যে আমার 2 টেরা যে হার্ড ডিস্ক আমার 2টা ফুল ভরা কোর্স নিয়ে, 2 টেরা আপনার হার্ড ডিস্ক তার পুরো ফুল, এরকম 2 টেরা 4 টেরা তার কোর্স নিয়ে ফুল, কোর্সে তার শেষ নেই, কোর্স কালেকশন করে আর কি। তো যাই হোক, তো আপনারা ওসব দেখে মাথা ভেঙে পড়েন না, কারণ রাজপ্রাসাদ দেখে আপনি আপনার কুড়ে ঘরকে ভেঙে ফেলবেন না। আপনি এখন থেকে একটু একটু শুরু করেন, দেখবেন আপনার একদিন শেষ হয়ে যাবে। তো যাই হোক, জাভা স্ক্রিপ্টটা এবার বুঝাই, জাভা স্ক্রিপ্টটা আসলে মূলত এটা আসে কিভাবে। জাভা স্ক্রিপ্ট মূলত আসে 1995 সালে, খুব যে একটা আগের 1995 সালের, কিন্তু এটা কিন্তু মানে আপনার ইনভেন্টেনটা হয়, এবং এটা যে করছে তার নাম হচ্ছে ব্রেন্ডেন। এই ভদ্রলোক কিন্তু এটার আবিষ্কার করছে, BRENDAN, ব্র্যান্ডন নামক এক ব্যক্তিটা 1995 সালে এটাকে কি করেছেন, উনি এটাকে জাভাস্ক্রিপ্টটা উনি ইনভেন্টেড করেছেন, এবং এটা তখন অফিসিয়ালি নাম ছিল আবার ECMA নাম ছিল, ECMA নাম ছিল, এটা ECMA 262 মনে হয়, 262 অফিসিয়াল নেম ছিল। আর এটাকে বলা হতো ইকমা স্ক্রিপ্ট বলা হতো, আগে এটার নাম ছিল ইকমা, ECMA ইকমা স্ক্রিপ্ট, SCRIPT স্ক্রিপ্ট, এই নামে কিন্তু ওকে ডাকা হইতো, ইকমা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। পরবর্তীতে এটাকে জাভা স্ক্রিপ্টের নাম করা হয়। আর এটা তখনকার দিনেও এটা খুব জনপ্রিয় ছিল, পরবর্তীতে জনপ্রিয়তা হ্রাস পেতে থাকে, পেতে এটা একটা কার্যকারিতা শেষ হয়ে যাচ্ছিল। পরে এটা নামকরণ চেঞ্জ করে জাভা স্ক্রিপ্ট রাখা হয়, এবং এটার মধ্যে সব কিছু এটার মধ্যে ইনক্লুড করতে থাকে তখন ওই কোম্পানি। ইনক্লুড করতে করে জিনিসটা এতটা রিসোর্সফুল হয়েছে, পরবর্তীতে এখন এটা ছাড়া কোনো কিছু ভাবাই যায় না। আর এটা হচ্ছে ওর ইতিহাস। 1995 সালে ব্র্যান্ডেন নামক এক ব্যক্তিটা ইনভেন্টেড করে, এবং তার আগের নাম ছিল ইকমা স্ক্রিপ্ট, এখন যেটার নাম আমরা জানি জাভা স্ক্রিপ্ট নামে। এখন কথা হলো যে হোয়াই আমরা এই জাভা স্ক্রিপ্টটা শিখতে যাব, কি করব, কেন শিখবো, শিখে বা আমাদের লাভটাই বা কি? হ্যাঁ, অবশ্যই লাভ আছে। সেই লাভটা হচ্ছে যে আপনার HTML যে ডিফাইন করে কন্টেন্টগুলো, সেটাকে ওয়েব পেজকে ডিফাইন করার জন্য আপনাকে জাভা স্ক্রিপ্ট শেখা লাগবে। আর CSS স্টাইল যে এলিমেন্টগুলো আছে সেটাকে যদি আপনি স্পেসিফিক যদি লেআউট তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার জাভা স্ক্রিপ্টটা খুবই প্রয়োজন। হ্যাঁ, এই অনেকগুলো আপনার, যেমন আপনার অনেক রকমের বিষয় আছে, যেমন আপনার ভ্যালিডেশন, স্লাইডার, ক্যালকুলেটর, এই সমস্ত যদি আপনি এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু যদি অ্যাড করতে চান, তবে আপনার জাভা স্ক্রিপ্টে জুড়ি মেলা ভার। জাভা স্ক্রিপ্টের কোড জাস্ট আপনি অ্যাড করে দিয়ে আপনি অনেক কিছু করে ফেলতে পারতেছেন। যেমন সেদিনও আমরা কিন্তু স্লাইডারের ব্যাপারটা দেখেছি, ওইটা যদি আপনি নিজে কোড করতে চাইতেন, আমি তো আপনাদেরকে দেখিয়েছি কত CSS, কত কিছুই না করতে হইতো। আপনি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে 2 লাইন 4 লাইনের একটা কোডের মাধ্যমে পুরোটা আপনি কানেক্ট করে দিতে পারলেন। এটা আপনার জন্য অনেক বেটার একটা অপরচুনিটি হয়ে গেল। আচ্ছা, এখন কথা হলো যে এটা আমরা জানলাম, এটা আমাদের অনেক সুবিধা দেয়।
এখন কথা হলো যে এটা করার জন্য আমাদের মূলত এটা সিনটেক্সটা কেমন, সিনটেক্সটা কেমন দেখতে, SYN TAX সিনটেক্স, সিনটেক্সটা কেমন হতে পারে। আমরা তো HTML এর সিনটেক্স দেখেছি, তারপর হচ্ছে আমরা CSS এর সিনটেক্স দেখেছি কিভাবে কি করতে হয়, জাভাস্ক্রিপ্টের সিনটেক্সটা কেমন হয়। জাভাস্ক্রিপ্ট সিনটেক্সটা মূলত যেটা হয় সেটা হচ্ছে এটা সব সময় বডিটাকে ঠিক নিচে থাকবে। কোথায় থাকবে? বডিটাকে ঠিক নিচে থাকবে, একদম বডিটাকে, এই যে বডিটা, এই বডিটাকে ঠিক নিচে থাকবে আপনার এই স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা। এটা হেড ট্যাগের মধ্যেও দেওয়া যায় না যে তা না, দেওয়া যায়, তবে এটা বডিটাকে নিচেই রাখাটা বেটার। কেন বেটার? এটা আসলে দুটো জায়গায় রাখাই বেটার, এটা অবস্থা বুঝে ব্যবস্থা। ওই যে একটা কথা আছে না, আপনার যদি অবস্থা বুঝে আপনাকে ব্যবস্থা নিতে হয়। আপনার ওয়েব পেজে যদি এমন হয় যে আমার এই লোডিংটা একটু পরে হইলে ভালো হয়, তো আপনি হেডিংয়ে না দিয়ে আপনি বডি ট্যাগের মধ্যে কি করেন, সবার শেষে জাভাস্ক্রিপ্টের কোডটা দিয়ে দিলেন। তাতে যেহেতু এটা 5-6 লাইনের, এজন্য আপনি 5-6 লাইনেরই আপনি যেখানে কোডটা এই নিচে দিলেন, তাতে হবে কি, একটা ওয়েবসাইট যখন রান হবে তখন তো 1 লাইন 2 লাইন 3 নাম্বার লাইন 4 নাম্বার লাইন সে পড়তে রান করতে কোথায় নিচে যায়। তো যেহেতু এটা অনেক ওজন, অনেক ভারী, সে পরের লোড হলে কোনো সমস্যা নেই, অলরেডি অনেক কিছু সে কিন্তু লোড করে ফেলছে, ছবি, অ্যানিমেশন সব কিছু লোড করে ফেলছে, তো অনেকটা তাড়াতাড়ি রেসপন্স করে ওয়েবসাইটটা। কিন্তু এটা যদি আপনি প্রথমে দিয়ে দেন তাহলে হবে কি জানেন, সে প্রথমে এখানে লোড নিতে, তার হেডিংয়েই তার লোড নিতে অনেক সময় সে নিয়ে নেবে, যা কিনা আপনার ওয়েবসাইটটিকে রান করতে অনেক কষ্ট, অনেক সময় নেবে। আর যতই সময় নেবে ততই আপনার রেটিং পাওয়ারটা অনেক কমে যাবে, আর রেটিং পাওয়ার কমে গেলে আপনার এসইওতে অনেক সমস্যা হবে, আর এসইওতে সমস্যা হলে আপনার ভিউয়ার কিন্তু আপনার এখান থেকে মুখ ফিরিয়ে নেবে, তো আপনাদের আলটিমেটলি অনেক ধরনের ক্ষতি হয়ে গেল। তো স্ক্রিপ্টের এখানে মেইন জিনিস হলো আপনাকে লিখতে হবে, কি লিখতে হবে, স্ক্রিপ্ট, SCRIPT, স্ক্রিপ্ট লিখে ট্যাব দেন, ব্যাস, মূলত এটাই সিনট্যাক্স। স্ক্রিপ্টের ভিতরে আপনাকে মূলত সব কিছু লিখতে হবে, এই হলো কথা, আর তেমন কিছু কাজ নেই। আমি মূলত যেরকম স্টাইল আমরা লিখি, আর জাভা স্ক্রিপ্টের জন্য লিখতে হবে স্ক্রিপ্টের ভিতরে, মনে রাখবো যে স্ক্রিপ্টের ভিতরে আমাদের লিখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে যেমন ধরে যে স্ক্রিপ্টের মধ্যে যদি আপনি লেখেন, ধরেন আপনি কোনো যদি অ্যালার্ট লিখতে চান, অ্যালার্ট, অ্যালার্ট দিয়ে কিন্তু ফাংশন আপনি ক্রিয়েট করতে পারেন। অ্যালার্ট দিয়ে আপনি লিখতে চাইলেন, যেমন ধরেন যে ডু ইউ লাইক দিস সাইট, ধরেন যে আপনি এটা লিখলেন, কেমন, আচ্ছা এটা লিখি, তা আপাতত লিখলাম আর কি, এটা এখন এটা আমাকে এইভাবে লেখা হয়, হ্যাঁ, এটা এইভাবেই লিখতে হয়। এখন যদি ওপেন করেন, কি লেখা আসলো দেখেন তো, যেখানে একটা দেখেন একটা অ্যালার্ট বক্স চলে আসে, বক্সটা কিন্তু কি লেখা আছে, দিস পেজ সেজ ডু ইউ লাইক দিস সাইট, আপনি কি সাইটটাকে পছন্দ করছেন। তো কিন্তু দেখেন সব কিছু কিন্তু একটা অ্যালার্ট দিচ্ছে, যেরকম আপনি যদি প্রথম আলোতে যদি যান, দেখেন প্রথম আলোতে এরকম অ্যালার্ট কিন্তু দেয়। দেখেন এটা ওকে দিলে সেটা চলে যাবে, আবার রিফ্রেশ দেন, দেখবেন যে আবার সেটা যেখানে ডু ইউ লাইক দিস সাইট, আপনি লাইকটাকে পছন্দ করেন, ওকে। তো এরকম কিন্তু বিভিন্ন রকম মজার জিনিস আছে, যেটা আপনি একটু লিখলেই ও অনেক কিছু করে দেবে আপনার জন্য। তো এই হচ্ছে ব্যাপার, আপনি এখানে লিখবেন, জাস্ট এখানে এই কোডটুকু আপনাকে একটু মুখস্থ রাখতে হবে বলতে তা না, আপনি জাস্ট ভালো করে শিখে রাখতে হবে, এই হলো ব্যাপার। শিখার ব্যাপারটা আমার উপর ছেড়ে দেন, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। তো বুঝে নিলাম এটা কোথায় লিখতে হয়, বডি ট্যাগের নিচে সবার শেষে, BODY বডি, হ্যাঁ, বডি ট্যাগের লাস্টে আপনি লিখবেন। আচ্ছা, এই হলো ব্যাপার। আর হচ্ছে আপনি চাইলে হেড ট্যাগেও লিখতে পারেন, বডি ট্যাগেও লিখতে পারেন, আমরা সেটা যেভাবে করো সেভাবে করব। এখন কিছু জিনিস আপনাকে টিপস দিয়ে দিই, টিপস বা চিপস যাই বলেন না কেন, টিপসগুলো দিয়ে দিই। টিপসগুলো, অলওয়েজ পুট JS ফাইল ইনসাইড বডি, সবসময় স্যার বডি ট্যাগ না ট্যাগ কোনটা স্যার? ওহো, হ্যাঁ ট্যাগ হবে, বডি, BODY বডি। জি ম্যাডাম, আমার স্পেলিংয়ে ভুল হয়ে গেছে। আচ্ছা, টিপসের মধ্যে 1 নাম্বার টিপস হলো যে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সবসময় আপনি JS ফাইলটা আপনি কোথায় রাখবেন, বডি ট্যাগের মধ্যে রাখবেন, বডি ট্যাগের মধ্যে, 1 নাম্বার। 2 নাম্বার ক্লু হচ্ছে যে আপনি এটার জন্য অবশ্যই এক্সটার্নাল ফাইল যেটা, সেটা কিন্তু আপনি ব্যবহার করবেন।
এক্সটার্নাল একটা ফাইল আছে, মানে আমরা যেমন সিএসএস এর জন্য যেরকম আমরা এক্সটার্নাল ফাইল ইউজ করেছি, এরকম জাভাস্ক্রিপ্টের জন্য আপনি এক্সটার্নাল ফাইল ইউজ করবেন। এক্সটার্নাল ফাইল আপনি ইউজ করবেন, আর এটাকে অবশ্যই বডি ট্যাগের মধ্যে রাখবেন, বিওডি বডি ট্যাগ এর ভিতর রাখবেন। মানে টিপস হলো যে আপনি মূলত বডি ট্যাগের ভিতর রাখবেন, আর এটাকে আপনি এক্সটার্নাল ফাইলটা ইউজ করবেন। হ্যাঁ, কখনো আপনি ইন্টারনাল ফাইল ইউজ করার থেকে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট থেকে আপনি এক্সটার্নাল ফাইলটা ইউজ করার চেষ্টা করবেন। এবং জাভাস্ক্রিপ্ট আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন, আমরা যেরকম এখানে এক্সটেনশন হচ্ছে আপনার .js, এটা অবশ্যই মনে রাখবেন। ডট কি জেএস, অন্য জায়গায় যেরকম HTML এর জন্য আমাদের যেরকম থাকে .html ফাইল এক্সটেনশন, CSS এর জন্য থাকে যেরকম কি থাকে CSS থাকে, তো জাভাস্ক্রিপ্টের জন্য এরকম .js। তো এটা কিন্তু মনে রাখবেন যে .js হবে। এটা একটু মনে রাখলে দেখবেন যে আপনার জাভাস্ক্রিপ্টটা মোটামুটি প্রথম দিকে টিপস এগুলো। এখন এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কিছু কথা বলি। এটা একটু নিচে নামাই। আমাদের এখানে জাভাস্ক্রিপ্ট নিয়ে একটা ফোল্ডার ওপেন করি, যেমন ভাই আছেন? জি ভাই বলেন। ভাই আপনার আইডিতে আমি কিছু পিকচার দিচ্ছি ভাই, একটু দেখেন তো আমার সমস্যাটা কি। আচ্ছা, মানে গতকাল দিনটা ভাই। জি ভাইয়া, জি ভাইয়া। আমারটা হয়েছে। আচ্ছা দেন। অল্প একটু সমস্যার কারণে আসতেছে না, কোথায় সমস্যাটা বুঝতে পারতেছি। আচ্ছা, এখান থেকে কিছু ধারণা দিয়ে নিই, তাহলে হয়তো আপনাদের জন্য সহজ হবে। আপনি যদি W3 স্কুলে যদি যান, দেখবেন JS টিউটোরিয়াল নামে এরকম কিছু অধ্যায় তার এখানে আছে, বিশাল এক অধ্যায় আছে। তো সবগুলো এখন শেখার কোনো দরকার নেই, কারণ অনেকগুলো আছে যেগুলো আপনি পরবর্তীতে লাগবে, এখন লাগবে না। JS টিউটোরিয়াল যদি যান, দেখবেন যে আপনি যদি একটু বসে বসে প্রত্যেকটা এক পেজ করে আপনি যদি একটু একটু করে পড়েন, তাহলে আপনার জন্য সহজ হবে। যেমন ধরেন যেখানে কি লিখছে, JavaScript tutorial. JavaScript is the world's most popular programming language. JavaScript is the programming language of the web. JavaScript too easy to learn. This tutorial will teach you JavaScript from basic to advanced. এখানে আপনাকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখাবে, এবং ওরা এই অ্যাডভান্সে ওরা কিছু কিছু জিনিস ওরা আপনাকে এক্সাম্পল JavaScript ওরা অনেক কিছু দিছে। এই হলো ব্যাপার। আর এই পেজে তেমন কিছু নাই। আপনি যখন এটা স্টার্ট লার্নিং জাভাস্ক্রিপ্ট নাও ক্লিক করবে, ও আপনাকে হোমে নিয়ে যাবে। ক্লিক করার সাথে সাথে দেখেন হোম শেষ, আপনাকে ইন্ট্রোডাকশনে নিয়ে যাবে। তো ইন্ট্রোডাকশন সে বলতে যাচ্ছে যে জাভাস্ক্রিপ্টটা মূলত কীভাবে লিখতে, জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট, সে আপনাকে HTML কন্টেন্ট রেখে চেঞ্জ করে দেয়। এক্সাম্পল যদি যাই, দেখতে পাচ্ছে যে এখানে HTML বডি H2 লেখা আছে, বডির মধ্যে H2 লেখা আছে। এখন প্যারাগ্রাফের মধ্যে আপনি ডেমো নামে আইডি নেওয়া আছে, সেই আইডিটার নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট। ক্লিক মি করার সাথে সাথে এখানে হ্যালো জাভাস্ক্রিপ্ট চলে আসে। এটা কিভাবে আসছে, সে এখানে বাটনে কি বলছে, বাটনের টাইপ বাটন অন ক্লিক ফাংশন ইউজ করেছে। অন ক্লিকের মধ্যে সে ফাংশনটা ইউজ করেছে, দিয়ে বললো যে এখানে হ্যালো জাভাস্ক্রিপ্ট লেখাটা যেন চলে আসে। তো এখানে অন ক্লিক মিতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখেন জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট, ক্লিক মিতে ক্লিক করলে হ্যালো জাভাস্ক্রিপ্ট লেখাটা চলে আসলো। আপনি এখানে যদি হ্যালো জায়গায় হাই লিখতেন, তাহলে কিন্তু এখানে রান করলে আপনাকে এরকম হাই জাভাস্ক্রিপ্ট চলে আসবে। হ্যাঁ, এখন যেভাবে আপনি চান সেভাবে চলে আসবে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখেন ইন্ট্রোডাকশনে একটা জিনিস বোঝা গেল, এক্সাম্পল দিয়েও তারা দেখায় দিল। এখানে এক্সাম্পল আছে কিছু, লাইট বাল্ব নিয়ে একটা পরীক্ষা আছে। এখানে যদি এটা আপনি করেন, দেখবেন যে এখানে লাইট অন করলে লাইট জ্বলবে, লাইট অফ করলে লাইট অফ হয়ে যাবে। এটা আমরা শিখবো, সমস্যা নেই, আমি হাতে কলমে শিখাই দিবনি কীভাবে করে। আর হচ্ছে এখানে দেখেন ম্যাটেক্লাস একটু দেখাচ্ছে যাতে করে বুঝতে সুবিধা হয়। এখানে হচ্ছে আপনার এই যে ট্রাই ইউর সেলফ, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে চেঞ্জ হচ্ছে, কারণ আপনি লিখে দিচ্ছেন যে
অন ক্লিক ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট স্টাইল ডট ফন্ট সাইজ। এই লেখাগুলো আপনি লিখে যখন আপনি দিবেন তখন ওই ফন্ট সাইজে সে কিন্তু এই জিনিসটা পাবে। এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর ক্লিক করলে ওই ফন্ট সাইজে সে লেখাটা চলে আসবে। এই হলো ব্যাপার। তো এইভাবে করে মূলত কীভাবে হচ্ছে হয়তো আপনারা কেউ বুঝতেছেন না, আস্তে আস্তে একটু পড়লে হয়তো আমি বুঝিয়ে দেব। তো দেখেন কাজটা কত দ্রুত হচ্ছে। স্কিপ ক্যান শো HTML এলিমেন্ট, এখানে যদি যাই সে আপনাকে দেখাবে, যেমন এটা ক্লিক করলে কি দেখাচ্ছে, সে আরেকটা লাইন দেখাচ্ছে, ওই লাইন তো থাকতেছে, আরেকটা লাইনও সে ওপেন হয়ে যাচ্ছে। কিছু কিছু এরকম জিনিস আমরা পাবো। তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, আচ্ছা ভার্সন নিয়ে একটা কথা আছে। তবে এখানে হোয়ার টু আউটপুট স্টেটমেন্ট সিনট্যাক্সে যদি যাই, ওর সিনট্যাক্সগুলো কেমন হবে, জাভাস্ক্রিপ্ট ভ্যালু সিনট্যাক্সগুলো কেমন হবে, এখানে এটা সম্পর্কে বলা আছে। ফিক্স ভ্যালু আছে, ভেরিয়েবল ভ্যালু আছে, এরকম ভ্যালু আছে, ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্ট সম্পর্কে তাহলে আরও কিছু অ্যাড করি। যেমন ধরেন জাভাস্ক্রিপ্ট যদি আপনি শিখতে চান, আপনাকে বেশ প্র্যাকটিস করার জন্য আরও কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। তার মধ্যে হচ্ছে যে আপনাকে খুব কেয়ারফুল হইতে হবে, কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইজ কেস সেন্সিটিভ। কেস কেস সেন্সিটিভ, সেন্সিটিভ, হ্যাঁ মানে হচ্ছে আপনি এখানে কেস সেন্সিটিভ, আপনি এখানে কেস নিয়ে খুবই সচেতন থাকতে হবে। ছোট বড় করলে কিন্তু কোডটা রান হবেই না, একদম হবে না। আর হচ্ছে আপনি এখানে কোনো আপনার হোয়াইট স্পেস যদি দেন, এখানে হোয়াইট স্পেসে কোনো ইফেক্ট পড়ে না। আপনি যদি হোয়াইট স্পেস দেন, এটা নিয়ে সে কোনো মানে ইমপ্যাক্ট পড়বে না, কোনো ক্ষতি হবে না। কিন্তু সেটা যদি আপনি কোনো কোটেশনের মধ্যে করেন তাহলে কিন্তু ইমপ্যাক্ট পড়বে। দেখাই দিব, সমস্যা নেই। সেমিকোলন ইজ নট রিকোয়ার্ড বাট ইটস রিকমেন্ডেড। আপনি যদি সেমিকোলনটা যদি না দেন কোনো সমস্যা হবে না, কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনি এটা দিবেন, সেমিকোলনটা ইউজ করতে হবে। অবশ্যই সেমিকোলন প্রতি কাজের শেষে আপনাকে সেমিকোলন দেওয়ার অভ্যাস করতে হবে। যদিও না দেন কোনো প্রবলেম হবে না, তারপরেও মাঝে মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সেমিকোলন না দিলে অবশ্যই প্রবলেমে পড়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে যে ওরা সবসময় ক্যামেল কেস ইউজ করা হয়। ক্যামেল কেস তো লেখে কি ক্যামেল, CAMEL, ক্যামেল কেস, CAC, ক্যামেল কেস মানে হচ্ছে যে ওরা যেভাবে জাভাস্ক্রিপ্টটা লেখে এটা হচ্ছে আপনার একদম ক্যামেল কেস ভাবে লেখে। মানে দুটা ওয়ার্ড যদি হয় তো প্রথমটা হবে ছোট হাতে, আর সেকেন্ডটা হবে আপনার প্রথম ওয়ার্ডটা হবে লেটারটা হবে আপনার একদম বড় হাতে। ক্যামেল কেসটা মূলত এইভাবে, বুঝতে পেরেছেন? ক্যামেল কেসটা মূলত আপনাকে এইভাবে লিখতে হয়। আর আরেকটা হচ্ছে যে আর আপনাকে অবশ্যই কমেন্ট ইউজ করতে হবে। কমেন্ট, COMENT, কমেন্ট করে ওখানে M হবে মেবি, COMMENT, কমেন্ট। আপনাকে অবশ্যই কমেন্ট ইউজ করা রাখতে হবে, নাহলে আপনি কমেন্ট যদি না করে রাখেন পরবর্তীতে এই কোডগুলো আপনি পরবর্তীতে বুঝতে পারবেন না কিভাবে করতে হয়। তার মনে হয় এগুলো বুঝতে পারছেন যে আপনি এখানে কি বুঝলাম। আপনি আপার কেস এবং লোয়ার কেসের দিক দিয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন মনে করেন যে আমরা যেখানে অ্যালার্ট লিখেছি, তাই না, অ্যালার্ট, আপনি যদি অ্যালার্টের দিক দিয়ে যদি মনে করেন ইকে যদি আপনি এইটাকে বড় হাতে দিতেন, এইটাকেও যদি বড় হাতে দিতেন, সেভ করতাম, সেভ করার সাথে সাথে এটাকে যদি আমি এখানে ব্রাউজার যদি যাই, দেখবো এখন কিন্তু আসে নাই, অ্যালার্টটা কিন্তু পাই নাই। কেন অ্যালার্টটা পাই নাই? বিকজ আমি এটাকে কি করে দিয়েছি, বড় হাতে দিয়ে ফেলছি। শুধু তাই না, আপনি কি এটাকে যদি ছোট হাতে দিয়ে যদি মাঝখানে কোনো কিছু যদি বড় হাতে দেন, আর কি যদি বড় হাতে দেন, তাহলে কি কাজ করবে? এটা যদি আমি এখন রিফ্রেশ করে যেটি ওপেনে ব্রাউজার যাই, দেখো যে আসে না। শুধুমাত্র ওরা যেভাবে লিখছে ওইভাবেই আসতে হবে। অ্যালার্ট এবং ইভেন আপনি যদি অ্যালার্ট যদি সব লেখাটাই যদি বড় হাতে দিয়ে দেন, অ্যালার্ট, আপনি যদি এটা এভাবে দেন যে লেখাটা এখন ঠিক আছে, তারপরও কিন্তু এটা আসবে কিনা দেখি, তাও আসে নাই। ব্যাপারটা বুঝতে পারছেন এবার পানির মতো, যে আপনাকে যদি আসতে হয় আপনাকে অবশ্যই যেটা যেভাবে দেওয়ার আপনাকে সেটা সেভাবে দিতে হবে। আপনাকে অ্যালার্টটা দিতে হবে, একদম সুন্দরভাবে অ্যালার্ট দিতে হবে। তাহলে আপনার কি হবে, আপনার যা জিনিসটা যখনই আপনি
যখনই আপনি জিনিসটা করবেন তখনই জিনিসটা অ্যালার্ট হিসেবে চলে আসবে, দেরি করবে না, দেরি করবে না। তো এখানে বুঝতে পেরেছি এখানে আমার সেন্সিটিভটা খুবই বেশি। এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, ডু ইউ লাইক দিস সাইট যে আমরা লিখেছি, লেখাটা তো মনে করেন আমরা এখান থেকে লিখেছি, তাই না? এটাকে সামনে রাখি। তো এই যে ডু ইউ লাইক দিস পেজ বা লাইক দিস সাইট যেটাই বলেন না কেন, এখানকার মধ্যে যদি আপনি যদি কোনো আপনি লিখি, এখান থেকে যদি কোনো ছোট বড় লিখি তাহলে কোনো সমস্যা নেই। যেমন ধরেন ডিসের মধ্যে টি বড় হাতে লিখলাম, ইউর মধ্যে ইউটা বড় হাতে লিখলাম, এটা কোনো সমস্যা নেই। এটা তো আপনার আউটপুট, আপনি যেভাবে দেখাইতে চান ও ওইভাবেই দেখাবে, এর দিক দিয়ে কোনো সমস্যা নেই। রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে দেখেন ইউটা বড় হাতে, আবার ডিসের টিটা বড় হাতে, দেখছেন? মানে আপনি ফলাফল আপনি যেভাবে দেখতে চান ওইভাবে লিখলে কিন্তু সেভাবে শো করবে। ফলাফল লিখতে হবে এই অ্যালার্টের বক্সের ভিতর, যেটা আপনি দেখাইতে চান কাস্টমারকে, ওইটাই হচ্ছে আপনার অ্যালার্টের ভিতর লিখতে হয়। আপনি তখন অ্যালার্টের ভিতরে যাই যেভাবে লেখেন না কেন সেভাবে লিখলেই জিনিসটা সুন্দরভাবে ওইভাবে শো করবে, কোনো সমস্যা নেই। কিন্তু জাভা স্ক্রিপ্টের মধ্যে করা যাবে না, জাভা স্ক্রিপ্ট মানে যে অ্যালার্ট এখানে এটার ভিতর করা যাবে না, বুঝতে পেরেছি? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যেমন ধরেন এখানে যেমন ধরেন আমি এখানে যদি আমি অনেক গ্যাপ দিই তাহলে কেমন আসে দেখি। আমি এখানে এতগুলো গ্যাপ দিলাম, দেখেন ও কিন্তু গ্যাপগুলো শো করতেছে, খেয়াল করে দেখছেন? তো আপনি ভিতরে আপনি যেভাবে দিবেন ও কিন্তু ওইভাবে গ্যাপটাও কিন্তু কাজ করে। কিন্তু আপনি যদি HTML CSS যদি যান, ওরা কিন্তু ওই অনেকগুলো গ্যাপ দিলেও কিন্তু ওরা গ্যাপটা কাউন্ট করে না। কিন্তু এখানে এটাকে গ্যাপ বলা হয়, এটাকে বলা হোয়াইট স্পেস, মানে যে স্পেসটা দেখা যায় না, সাদা স্পেস। আপনি যতগুলো নেবেন আপনার ওই অনুযায়ী কি হবে, ওই জন্য আপনাকে দেখাবে। আচ্ছা, বুঝতে পেরেছেন তো মনে হয় যে কিভাবে জিনিসটা হয়। আর আপনাদের গ্যাপের যে ব্যাপারটা, এটা কিন্তু দেখতে কিন্তু আসলে ভালো দেখায় না। হ্যাঁ, আপনার এখানে কেন এত বড় গ্যাপ দিবেন? আপনি এখানে আবার গ্যাপ দেওয়ার দরকার নেই। এবং আপনার গ্যাপ দেখাচ্ছে বিধায় আপনি যদি এখানে যদি গ্যাপ দেওয়া শুরু করেন তাহলে কিন্তু হবে না ভাই। হ্যাঁ, কারণ যেটা দেখাতে চান সেটা হয়তো আপনি দেখালেন যে আমি গ্যাপ চাই, কিন্তু আপনি যদি অ্যালার্টের মধ্যে যদি এরকম গ্যাপ দিয়ে আপনি যদি লেখেন, কন্ট্রোল-S দিয়ে সেভ করার পর যদি আপনি এখানে রিফ্রেশ দেন, দেখবেন যে দেখি আসে কিনা। আচ্ছা, আমি একটু দেখি। অ্যালার্ট লিখলাম, কন্ট্রোল-S দিলাম, সেভ করলাম, আর এখানে আমি একটু সিলেক্ট ওপেন ইন ব্রাউজারে যাই। ওপেন ব্রাউজার গেলাম, দেখলাম যে আসলো না। কেন আসলো না? কারণ হচ্ছে যে আমি অ্যালার্টটা লেখাটা ঠিক মতো লিখিনি। এখানে এই ব্র্যাকেটের ভিতরে যা ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি সেমিকোলনের ভিতরে আপনি এবার লিখে দিলেন, কোনো প্রবলেম নেই। এটা মোটামুটি বুঝতে পারছি কোথায় গ্যাপ দিব কোথায় গ্যাপ দিব না। এটা তো বুঝতে পেরেছেন। আর আমরা যেরকম আমি কথাগুলো আস্তে আস্তে বলতেছি, বুঝতেছেন? আমার কিন্তু অনেক জ্বর, তারপরে আস্তে আস্তে করে বলতেছি যাতে আপনারা একটু বুঝতে পারেন। তো দেখেন আমরা যেরকম HTML শিখেছি, সেখানে শিখেছি আমরা কি শিখেছি, আমরা ট্যাগ শিখেছি। আবার যখন আমরা CSS শিখেছি তখন আমরা কি হচ্ছে প্রপার্টি, প্রপার্টি শিখেছি, আর ভ্যালু শিখেছি, VALU ভ্যালু শিখেছি। এবং আপনি যখন জাভা স্ক্রিপ্ট শিখতে যাবেন, জাভা SCRIPT স্ক্রিপ্ট যখন শিখবেন তখন আপনাদেরকে শিখতে হবে ফাংশন, FUNCTION ফাংশন শিখবেন। এখন কোশ্চেন হতে পারে, ভাই ট্যাগ তো জানি আমাদের কয়টা, 119টা, প্রপার্টি কয়টা, 213টা, ভাই ফাংশন কয়টা? ভাই কোনো হিসাব নেই, ফাংশনের কোনো হিসাব নেই। ফাংশন 1000-এর উপরে আছে, মানে গণা বিল্ট ইন, কিন্তু প্রায় 1000-এর কাছাকাছি। আর আপনি নিজে ফাংশন বানাতে পারবেন, বানিয়ে ক্লায়েন্টে যেভাবে চায় ওইভাবে আপনি দিয়ে ফাংশন বানিয়ে কাজ করতে পারেন। সো এই জন্য ফাংশনটা হচ্ছে এই লটস অফ, মানে একদম ইনফিনিটি। আপনার প্রচুর ফাংশন নিজেই বানাতে পারবেন। জিনিসটা হলো এরকম, আপনি যেভাবে চান সেভাবে বানাতে পারেন, বানিয়ে আপনি নিজে কাজ করবেন নিজের সুবিধার্থে। এই জন্যই তো এটা একটা ডিমান্ড। দেখেন আপনাকে HTML কিন্তু একটা শেষ আছে, CSS এর একটা শেষ আছে, যে 213টা পেরে গেলাম, ব্যাস আলহামদুলিল্লাহ।
HTML পেরে গেলাম, যাক আলহামদুলিল্লাহ একটা শেষ হয়েছে। হ্যাঁ, একটা শেষ হয়েছে, আপনি প্রতি সপ্তাহে একটু একটু করে রিভিশন দিলেন, ওটা ভুললেন না। কিন্তু জাভাস্ক্রিপ্ট যেহেতু প্রচুর, আপনাকে কিন্তু প্রতিনিয়ত এটা কিন্তু আপডেট হবে বা প্রতিনিয়ত এটা কিন্তু আপনার মনে রাখা লাগবে। তো ফাংশনটা মূলত এতটাই বেশি। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? জি স্যার। আচ্ছা, যেমন আরেকটা কথা বলি, যেমন আমরা যে সমস্ত আউটপুট এলিমেন্টগুলো দেখি, যেমন HTML এ যে পি ট্যাগ বা এইচ ট্যাগের মাধ্যমে যে আমরা পেজকে রিপ্লেস মানে আউটপুটটা দেখতে পারি, যে এই জিনিসটা কিভাবে দেখাচ্ছে। পি ট্যাগের মাধ্যমে প্যারাগ্রাফ দেখা যায়, এইচ ট্যাগের মাধ্যমে লেখাটা একটু বোল্ড হয়, বড় হয়, কিন্তু জাভাস্ক্রিপ্টের এইভাবে আউটপুট দেখা যাবে না। যেরকম আমরা বুঝতে পেরেছেন যে আপনি যদি HTML বলেন, CSS বলেন, যেভাবে আমরা যেরকম দেখতে পাই এটার আউটপুটটা কেমন, জাভাস্ক্রিপ্টের ব্যাপারে কিন্তু এইভাবে আউটপুট দেখা যাবে না। যেহেতু ফাংশনাল কোড লেখা হয়, সেহেতু কিছু নির্দিষ্ট কোড দিয়েই ফাংশন এর আউটপুট আমরা দেখতে পাবো। মানে হচ্ছে আপনি যদি এর আউটপুট দেখতে চান জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, নির্দিষ্ট কিছু ওয়ে আছে, ওয়ের মাধ্যমে কিন্তু ওই নির্দিষ্ট কিছু ফাংশন দিয়েই মূলত তাকে দেখতে হয়। এছাড়া কিন্তু আপনি দেখতে পারবেন না। হ্যাঁ, এই হলো ব্যাপার। এখন এই কোডগুলোর মধ্যে যার মধ্যে যেমন একটা আছে আপনার console.log ফাংশন আছে, এই একটা ফাংশন আছে। তো যাই হোক, আমরা যদি একটু বুঝাই যে কয় ধরনের কোড দিয়ে আমরা ফাংশনের আউটপুট দেখা যায়, তো সেটা যদি আমরা বলি, মানে আপনি কথা কি বুঝতে পেরেছেন যে আপনি যদি জাভাস্ক্রিপ্টে কোনো কোডকে যদি আউটপুট দেখতে চান, যেমন আমরা বলি না যে আপু আপনি আপনার কোডের আউটপুট দেখান তো উনি কি করেন, উনি ওয়েবসাইটে যে উনি রিফ্রেশ করে দেখান যে এই আমার আউটপুট। কিন্তু জাভাস্ক্রিপ্টে আউটপুট দেখার জন্য আপনার নির্দিষ্ট কিছু কোড আছে, কোড দিয়ে কিন্তু আউটপুটটা দেখতে হয়, আর অন্য কোনো ওয়ে দিয়ে দেখা যাবে না। সেই আউটপুট দেখার জন্য আমি লিখে দিই OUT আউটপুট। আপনি যদি দেখতে চান আউটপুট দেখার জন্য আপনাকে চার ধরনের ফাংশন দিয়ে মূলত আপনি আউটপুটটা দেখতে হবে। এক নাম্বার আউটপুট হচ্ছে দেখার জন্য ইনার HTML, ইনার HTML দিয়ে মূলত কি করতে হবে, আপনাকে এই কোডগুলো আপনাকে আউটপুট দেখতে হবে। 2 নাম্বার হচ্ছে document.write write ফার্স্ট ব্র্যাকেট কি শেষ শুরু হয়নি না? আচ্ছা, document.write দিয়ে আমরা লিখবো। এবং আরেকটা হচ্ছে যে alert box, alert box দিয়ে, যেটাকে আমরা একটু কিছুক্ষণ আগে alert দিয়ে দেখলাম যে জিনিসটা আসতেছে। এবং শেষমেশ হচ্ছে console.log, console.log। এটার ক্ষেত্রে এই হলো টোটাল 4টা। এই 4টা ফাংশন দ্বারা আপনি কি দেখতে পাবেন? 4টা ফাংশন দ্বারা আপনি আপনার কোডের আউটপুট দেখতে পাবেন। এছাড়া আর কোনো ফাংশন নেই। আপনি যদি কোনো কিছু কোড করেন, এই কোডের যদি আপনি যদি দেখতে চান আউটপুট, তাহলে আপনাকে কি করতে হবে? ইনার HTML দ্বারা করতে হবে, document.write দিয়ে, অথবা এটা কোডের আউটপুট দেখতে পারবেন, অথবা alert দিয়ে দেখতে পারবেন, বা console.log দিয়ে দেখতে পারবেন। বুঝতে পেরেছেন? তো যেহেতু আমরা alert দিয়ে দেখে ফেলছি কিভাবে alert দিয়ে করা হয়, আমরা তো দেখেই ফেলছি কিছুক্ষণ আগে। alert দিয়ে আমি যা দেখতে চাই তাই লিখছি, তাহলে কিন্তু চলে আসলো। alert দিয়ে বক্সের মাধ্যমে আসবে। ঠিক আছে, তো এই কাজগুলো আমার কাজগুলো একটু সাজানো। আপনি যদি এগুলো একটু মন দিয়ে পড়েন, তা দেখবেন যে আপনার এগুলো একটু আপনার লিস্ট হয়ে থাকবে, আবার মনে থাকবে যে এগুলো এইভাবে করে। তো alert দিয়ে আমরা বুঝে গেছি কিভাবে এটা আউটপুট শো করে। এরপর জানবো যে document.write দিয়ে কিভাবে শো করে, ইনার HTML দিয়ে কিভাবে শো করে। এগুলো প্রত্যেকটাই কাজ করে দেখবে। 4টা ফাংশন আমরা ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তো আচ্ছা, এখন যদি একটা ব্রেক দিই কেমন হয়? হ্যাঁ, আমি কথা বলতে টানা বলতেছি। আচ্ছা, প্রেজেন্ট কার? জি আতিক ভাই, ভাই বলেন। ভাই মেসেঞ্জারে দিছি ভাই আপনার
আমার এখানে তো আসেনি ভাই, আপনি অন্য কারোটা আমার ব্যাংকিং আইডি ভাই। তবে আমি স্ক্রিন শেয়ার করি তাহলে ব্যাংকিং এর নিজস্ব আইডি দিয়েছি আচ্ছা কার কার প্রেজেন্ট বাকি বলে দেন। সাজ্জাদ কবির, আমি 4 নম্বর, আর আনিসুর রহমান ভাই 4 নম্বর। 4 নম্বর হচ্ছে আপনার সাজ্জাদ কবির, আর 4 নম্বর হচ্ছে আনিসুর রহমান খান, ফাহিম ভাই। আর কেউ কি বাকি আছেন? মুস্তাফিজুর রহমান একজন। না, মুস্তাফিজুর রহমান ভাইয়ের রোল নাম্বার মনে আছে? ওই যে স্যার 29 উপরে স্যার, ওই যে সরি 26 মুস্তাফিজুর রহমান। আচ্ছা হ্যাঁ পেয়েছি। তো 27 জন আসে, 28 29 30 3 জন আসতে পারেননি কারা কারা, দেখি ওনার সাথে একটু কন্ট্যাক্ট করেন, বেচারা আসতে পারলো না, কোনো বিপদে আছে কিনা। মিজানুর রহমান, আলামিন ভাই, আলামিন 3 দিন ধরে আসতেছেন না, ওনার একটু খোঁজ খবর নিয়েন তো, উনি কি অসুস্থ না সুস্থ। নুরুল ইসলাম প্রধান ভাই, উনিও তো নাই, তো ওনারা একটু অ্যাবসেন্ট হচ্ছেন, ওনারা কোনো অবস্থা কেমন একটু জানার চেষ্টা করেন। কয়টার দিকে আসবো? আপনারা 4:20-20-এর দিকে আসেন, 20-25-এর দিকে আসেন। আচ্ছা ঠিক আছে। এই আতিক ভাই,